সমগ্র ভারতবাসীকে বরানগর বিদ্যা মন্দির ইউটিউব চ্যানেলে স্বাগতম। সর্বপ্রথম জাতি ধর্ম নির্বিশেষে সমগ্র ভারতবাসীকে বরানগর বিদ্যা মন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে জানাই ৭৪তম ভারতবর্ষ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। ১৫ই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা দিবস। এই ১৫ই আগস্ট স্বাধীনতা দিবসে আমাদের অর্থাৎ ভারতবাসীর জীবনে এক গুরুত্বপূর্ণ দিন। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ব্রিটিশ সাম্রাজ্যের পতন ঘটিয়ে ভারতবর্ষের গগনে উদিত হয়েছিল স্বাধীনতার সূর্য। অত্যন্ত অপরিসীম এই গুরুত্বপূর্ণ দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য ভারতবর্ষের প্রতিটি বিদ্যালয়, কলেজ, আদালত, সরকারি বেসরকারি অফিস, বিভিন্ন সাংগঠনিক প্রতিষ্ঠান তথা সমগ্র ভারতবাসীর গৃহের আঙিনায় স্বাধীনতা দিবসের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনটিকে অত্যন্ত মর্যাদার সাথে পালন করা হয়। উল্লেখ্য যে এবছর বিশ্বজুড়ে করোনা নামক মহামারীর প্রাদুর্ভাবের জন্য বিদ্যালয়গুলিতে শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, শিক্ষার্থীদের সমবেত হয়ে স্বাধীনতা দিবস পালন করা সম্ভব হয়ে উঠবে না। শুধুমাত্র ভারতবর্ষের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আজকের দিনটিকে উদযাপিত করা হবে। আর সেই কারণে বরানগর বিদ্যা মন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী তথা শিক্ষার্থীরা সিদ্ধান্ত গ্রহণ করেছে অনলাইনের মাধ্যমে আজকের এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য। ভারতের স্বাধীনতা আন্দোলন ছিল এক পরিব্যাপ্ত, একত্রীভূত বিভিন্ন জাতীয় এবং আঞ্চলিক অভিযান বা আন্দোলন, যা অহিংস বৈপ্লবিক দর্শনের প্রচেষ্টায় এবং ভারতীয় রাজনৈতিক সংগঠনের মাধ্যমে প্রভাব বিস্তারের ফল। এই আন্দোলনের মাধ্যমে ভারত উপমহাদেশে ব্রিটিশ ও উপনিবেশিক কর্তৃত্ব এবং অন্যান্য উপনিবেশিক প্রশাসন থেকে সম্পূর্ণরূপে লোপ পায়। ব্রিটেনের কর্তৃক নির্মিত ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেশগুলির সাথে বাণিজ্য করার জন্য পরিচিত ছিল। এই কোম্পানি সম্পর্কে আরো বিশদে বিশ্ব জানতে পারল যখন ভারতবর্ষে বাণিজ্য করার জন্য ভারত ভূখণ্ডে প্রবেশ করল ব্রিটেনের এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তখন ভারতবর্ষের মুঘল সাম্রাজ্যের সম্রাট জাহাঙ্গীরের আধিপত্য ছিল। বাণিজ্য করার নামে ধীরে ধীরে মুঘল সাম্রাজ্য তথা সমগ্র ভারতবর্ষকে তার লোভ লালসায় গ্রাস করে নেয়। এখন সবার মনে একটাই প্রশ্ন জাগতে পারে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে কিভাবে এসেছিল? ভারতে আসার উদ্দেশ্য কি ছিল? আর ভারতবর্ষে প্রবেশ করার পর এত ভয়ঙ্কর লোলুপ দৃষ্টিভঙ্গি কেন তৈরি হলো? এই প্রশ্নগুলোর উত্তর পেতে হলে আমাদেরকে ভারতবর্ষের প্রাচীন ইতিহাস জানতে হবে। খুব সংক্ষেপে সেই ইতিহাস আপনাদের সামনে তুলে ধরছি আমি, বরানগর বিদ্যা মন্দিরের পদার্থবিজ্ঞানের শিক্ষক অমিত ঘোষ। সন ১৪৯৮ প্রথম ইউরোপীয় ঔপনিবেশিক শক্তি হিসাবে পর্তুগিজ ভাস্কো দা গামার নেতৃত্বে ভারতবর্ষের সমুদ্রপথে বাণিজ্য কেন্দ্র স্থাপন করার লক্ষ্যে উপস্থিত হন। এটি গুরুত্বপূর্ণ এই কারণের জন্য সমগ্র বিশ্বের কাছে ভারতবর্ষের প্রবেশ করার সমুদ্র পথ আবিষ্কৃত হয়। সন ১৫২৬ বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে সংঘটিত হয়। বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে মুঘল সাম্রাজ্যের পতন করেন এবং শক্তিশালী বাবর সমগ্র ভারতবর্ষে আধিপত্য বিস্তার করার লক্ষ্যে সচেষ্ট হন। বাবরের মৃত্যু হয় ও হুমায়ুন মুঘল সাম্রাজ্যের সম্রাট হিসাবে নিযুক্ত হন। সন ১৫৩৯ শেরশাহ সুরি হুমায়ুনকে পরাজিত করে দিল্লির শাসন অধিকার করেন। সন ১৫৫৫ হুমায়ুন পুনরায় মুঘল সাম্রাজ্যের পুনরুদ্ধার করেন। সন ১৫৭৬ রানা প্রতাপকে পরাজিত করে আকবর মুঘল সাম্রাজ্যের সম্রাট হিসাবে দিল্লির মসনদে বসেন। সন ১৫৯৫ ভারতবর্ষের ভূখণ্ডে আর এক ইউরোপীয় উপনিবেশিক শক্তির আগমন ঘটে। এবার উপনিবেশিক শক্তির ডাচ পুলিকট বন্দরে বাণিজ্য করার জন্য উপস্থিত হয়।
সন 1600 একদল ইংরেজ বণিক ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথ এর কাছ থেকে ভারত তথা এশিয়া মহাদেশে বাণিজ্য সম্প্রসারণ করার অনুমতি চায়। কিছুদিন পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে এক কোম্পানি প্রতিষ্ঠা হয়। সেই কোম্পানি রানী প্রথম এলিজাবেথ 21 বছরের জন্য ভারত বাণিজ্য করার জন্য সুপারিশ প্রদান করে। সন 1605 মোগল সম্রাট আকবরের মৃত্যু হয় এবং সম্রাট জাহাঙ্গীর দিল্লির মসনদে বসেন। সন 1608 ব্রিটিশ অধিকৃত ইস্ট ইন্ডিয়া কোম্পানি হেক্টর নামক জাহাজে করে স্যার উইলিয়াম হকিন্স এর নেতৃত্বে সুরাটের বন্দরে উপস্থিত হয়। তৎকালীন সুরাট ভারতের প্রধান বাণিজ্য কেন্দ্র হিসাবে গড়ে উঠেছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম এলিজাবেথের সুপারিশ পত্র সম্রাট জাহাঙ্গীরের কাছে পেশ করে এবং বাণিজ্য করার অনুমতি চায়। তখন গুণাক্ষরেও জানতে পারেনি যেই ব্রিটিশ অধিকৃত ইস্ট ইন্ডিয়া কোম্পানি একদিন সমগ্র ভারতবাসীকে তার লোভ লালসার শিকার করে নেবে। সন 1616 পর্তুগিজ উপনিবেশিক শক্তির সাথে সম্রাট জাহাঙ্গীরের সম্পর্ক ধীরে ধীরে ভালো হতে থাকে, আর সেটা দেখতে থেকে স্যার উইলিয়াম হকিন্স ইংল্যান্ডের থেকে স্যার থমাস রোকে ভারতবর্ষে নিয়ে আসেন এবং কূটনীতিবিদ স্যার থমাস রোকে জাহাঙ্গীরের সভায় রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করেন। স্যার থমাস রো এর কূটনৈতিক চিন্তাধারায় ও উইলিয়াম হকিনের নেতৃত্বে পর্তুগিজদের বাণিজ্যে বাধা দেয়। বাধ্য হয়ে পর্তুগিজরা বাংলায় ব্যবসা বাণিজ্য শুরু করে দেয়। এই সময় ভারত ভূখণ্ডে আরো এক উপনিবেশক শক্তি এসে উপস্থিত হয়। এবার ডেনিস তামিলনাড়ুতে এসে ব্যবসা বাণিজ্য শুরু করে। সন 1634 ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় ব্যবসা বাণিজ্য সম্প্রচার করার জন্য উপস্থিত হয়। সন 1659 মোগল সাম্রাজ্যের অন্তর্দ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছায় এবং ঔরঙ্গজেব শাহজাহানকে কারারুদ্ধ করে নিজে দিল্লির মসনদে অধিষ্ঠিত হন। আর সেই সুযোগের সদ্ব্যবহার করে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সমগ্র ভারতবর্ষে কারখানা স্থাপন করে এবং কারখানায় উৎপন্ন দ্রব্য ইংল্যান্ডে রপ্তানি করতে শুরু করে। তার সাথে সাথে ভারতবর্ষের সাধারণ জনগণকে অত্যাচার চালাতে থাকে। সন 1664 সর্বশেষ উপনিবেশিক শক্তি হিসাবে ভারতবর্ষের ভূখণ্ডে ব্যবসা বাণিজ্যের জন্য পন্ডিচেরিতে ফ্রান্স এসে উপস্থিত হয়। সন 1757 সমগ্র ভারতবর্ষে ব্রিটিশ অধিকৃত ইস্ট ইন্ডিয়া কোম্পানির লর্ড ক্লাইভের বারবারন্ত দেখা যায়। তৎকালীন সম্রাট নবাব জমিদারদের অভ্যন্তরীণ দ্বন্দ্বকে কাজে লাগিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের নিরীহ জনগণকে শোষণ ও অত্যাচার চালাতে শুরু করে। এই অত্যাচারের বিরুদ্ধে প্রথম রুখে দাঁড়ায় বাংলার নবাব মাত্র 22 বছর বয়স সিরাজউদ্দৌলা। শুরু হয় পলাশীর যুদ্ধ। এই পলাশীর যুদ্ধের প্রেক্ষাপট ও বিভিন্ন তথ্যাদি সম্পর্কে জানুন বরানগর বিদ্যামন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সংস্কৃত বিভাগের শিক্ষিকা সঞ্চিতা মুর্মু এর কণ্ঠে। পলাশীর যুদ্ধ ও সিরাজদৌল্লার মৃত্যু। 1757 সালে পলাশীর যুদ্ধের পরেই ভারতবর্ষে ইংরেজদের শাসনের সূচনা হয়। বাংলা, বিহার, ওড়িশার শেষ স্বাধীন নবাব হলেন সিরাজদৌল্লা। নানা নবাব আলীবর্দী খানের কাছ থেকে মাত্র 23 বছর বয়সে 1756 সালে নবাবের দায়িত্ব ক্ষমতা অর্জন করেন এবং সাথে সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে বিরোধও অনিবার্য হয়ে পড়ে। মুর্শিদাবাদে পাঠায় এবং পরের দিন মির্জাফরের আদেশে তার পুত্র মিরনের তত্ত্বাবধানে মোহাম্মদ বেগ নামের এক ঘাতক সিরাজদৌল্লাকে হত্যা করে। কথিত আছে, সিরাজের মৃত্যুর পর তার মৃতদেহ হাতির পিঠে চড়িয়ে সারা শহর ঘোরানো হয়। মুর্শিদাবাদে খোশবাগে নবাব আলীবর্দী খানের কবরের পাশেই সিরাজদৌল্লাকে সমাধিস্থ করা হয়। সন 1764 ইংরেজ যে উদ্দেশ্যে মির্জাফরকে সিংহাসনে বসিয়েছিল সেই উদ্দেশ্য সফল হয়নি। নতুন নবাব কোম্পানির অর্থ প্রদানে ব্যর্থ হয়ে দেউলিয়া হয়ে পড়ে।
নিজের ক্ষমতা রক্ষা করতেও তাকে লর্ড ক্লাইভের উপর নির্ভর করতে হতো। এমন সময় মির্জাফর আরেক বিদেশি শক্তি ওলন্দাজদের সাথে আতাত শুরু করে দেয়। এই ব্যাপারটি ইংরেজদের নজরে এলে মির্জাফর ক্ষমতাচ্যুত করে। 1760 সালে মীর কাসিমকে শর্ত সাপেক্ষে ক্ষমতায় বসানো হয়। স্বাধীনভাবে রাজকার্য সম্পাদনের জন্য মীর কাসিম কিছুদিন পরে যুদ্ধ ঘোষণা করে ইংরেজদের বিরুদ্ধে। যুদ্ধ ঘোষণা করার পূর্বে রাজধানী মুর্শিদাবাদ থেকে সরিয়ে মুঙ্গেরে নির্মাণ করেন ও পাশে সুরক্ষার জন্য দুর্গ ও বিভিন্ন পরীক্ষা নির্মাণ করেন। ইংরেজদের আক্রমণকে প্রতিহত করার জন্য নিজের সৈন্যদের প্রশিক্ষণ শুরু করে দেন, আর এই প্রশিক্ষণের জন্য দুজন ইংরেজকে ব্যবহার করেন। শুধু তাই নয়, অস্ত্র গোলাবারুদ নিজের রাজধানীতে নির্মাণ করতে শুরু করেন। এসব কিছু যখন ইংরেজদের নজরে আসে তখন 1763 সালে মীর কাসিমের সাথে ইংরেজদের যুদ্ধ বাধে এবং মীর কাসিম প্রথমবারের জন্য পরাজিত হয়। কিন্তু মীর কাসিম হতাশ হয়নি। মীর কাসিম 1764 সালে অযোধ্যার নবাব মুঘল সম্রাট শাহ আলমের সাথে একত্রিত হয়ে বিহারে বক্সার নামক স্থানে ইংরেজদের সামনে শক্তি পরীক্ষায় অবতীর্ণ হন। দুর্ভাগ্যজনকভাবে সপ্তবর্ষব্যাপী এই যুদ্ধে ইংরেজদের কাছে পরাজিত হন। মীর কাসিমের পরাজয়ের ফলে বাংলার সার্বভৌমত্বের শেষ আশাটুকু অস্তমিত হয়। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সমগ্র বাংলা তথা ভারত উপমহাদেশে অপ্রতিরোধ্য গতিতে সর্বোচ্চ ক্ষমতার বিস্তার লাভে এগিয়ে পড়ে। বাংলা, বিহার, উড়িষ্যায় বক্সারের যুদ্ধে সম্পূর্ণরূপে ইংরেজদের শাসনে চলে যায়। বক্সারের যুদ্ধে মীর কাসিমের পরাজয় শুধু নবাবী আমলের পরিসমাপ্ত ঘটেনি, মুঘল সম্রাটদের দুর্বলতাও ইংরেজদের সামনে পরিষ্কার হয়ে ওঠে। পরবর্তীকালে লর্ড ক্লাইভ, ওয়ারেন হেস্টিং, ওয়েলেসলি নেতৃত্বে ব্রিটিশ সাম্রাজ্য সমগ্র ভারতবর্ষে আধিপত্য বিরাজ করে। লর্ড ওয়েলেসলি গভর্নর জেনারেল পদে কলকাতায় এসেছিলেন 1798 থেকে 1805 পর্যন্ত। তার বেশ কয়েকটি কাজই ছিল সাধারণ মানের চেয়ে অনেকটাই এগিয়ে, এবং সেগুলি বাস্তবে পরিণত করতে কোনো বাধাই তিনি মানেননি। একাধিকবার কোম্পানির ডিরেক্টরদের না জানিয়ে প্রচুর খরচ করে সেই কাজ শেষ করেছেন লর্ড ওয়েলেসলি। কলকাতায় বানালেন বিরাট এক প্রাসাদ, ক্যালকাটা গভর্নমেন্ট হাউস, আজ যা রাজভবন নামে পরিচিত। 1800 সাল থেকে ব্যারাকপুরে গঙ্গা তীরে তৈরি শুরু হয় বিলেতি ধাঁচের এক বাহারি উদ্যান, ব্যারাকপুর পার্ক। 3 বছরের মধ্যে সেই পার্কের আয়তন গিয়ে দাঁড়ায় 1000 বিঘা। সেই পার্কে এখন আমরা লাটবাগান বা মঙ্গল পাণ্ডে উদ্যান নামে জানি। পার্কে আর এক প্রাসাদ তৈরির কাজ শুরু হয়েছিল, কিন্তু সেটা শেষ হয়নি। ক্যালকাটা গভর্নমেন্ট হাউস থেকে তার প্রিয় ব্যারাকপুর পার্কের বাড়িতে সহজে যাতায়াতের জন্য ওয়েলেসলি বানিয়ে ফেললেন শ্যামবাজার থেকে ব্যারাকপুর পর্যন্ত টানা এক রাস্তা, এখন যার নাম বিটি রোড। ইংরেজ কর্মচারীদের স্থানীয় ভাষা শেখানোর জন্য 1800 সালে কলকাতা ফোর্ট উইলিয়ামে চালু করেন ফোর্ট উইলিয়াম কলেজ। ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারে দুটি নীতি ভারতবর্ষকে সম্পূর্ণরূপে ধরাশায়ী করে। প্রথমত অধীনতামূলক মিত্রতা বা সাবসিডারি অ্যালায়েন্স, দ্বিতীয়ত সত্ত্ববিলোপ নীতি, ডক্টরিন অফ ল্যাপস। আমরা প্রথমেই আসি অধীনতামূলক মিত্রতা। অধীনতামূলক মিত্রতা নীতির মূল কথা হলো কোনো দেশীয় রাজ্যের রাজা ইংরেজদের সঙ্গে মিত্রতা চুক্তিতে আবদ্ধ হতে পারবেন।
দেশীয় রাজাদের অভ্যন্তরীণ অধিকার ক্ষুণ্ণ না করে তাদের নিজেদের অধীনে রাখাই হলো অধীনতামূলক মিত্রতার নীতির মূল কথা। এই নীতিকে কাজে লাগিয়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজাদের নিজের অধীনে নিয়ে আসার চেষ্টা তিনি করেছিলেন। 1798 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর সর্বপ্রথম হায়দ্রাবাদের নিজাম ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন। এরপর অযোধ্যা, তাঞ্জোর, সুরাট, পুনা প্রভৃতি রাজ্যগুলি এই নীতিতে আবদ্ধ হয়ে ইংরেজদের আশ্রিত রাজ্যে পরিণত হয়। 1802 খ্রিস্টাব্দে পেশোয়া দ্বিতীয় বাজিরাও বেসিনের সন্ধির মাধ্যমে এই চুক্তিতে স্বাক্ষর করেন। টিপু সুলতানের পতনের পর মহীশূরের পূর্বতন হিন্দু রাজবংশও এই কোম্পানির বশ্যতা স্বীকার করে। পরবর্তী সময়ে সিন্ধিয়া, ভোসলে, হোলকার অধীনতামূলক চুক্তির সাহায্যে দখল করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবার আসি সত্ত্ববিলোপ নীতি। ডালহৌসির সাম্রাজ্য বিস্তারের নীতির কুখ্যাত হাতিয়ার ছিল এই সত্ত্ববিলোপ নীতি। এই নীতির মূল কথা ছিল এই যে ইংরেজদের আশ্রিত কোনো রাজা অপুত্রক অবস্থায় মারা গেলে সেই রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করা হবে এবং দত্তক পুত্রের বা কন্যার অধিকার স্বীকার করা হবে না। ডালহৌসি সত্ত্ববিলোপ নীতি ব্যাপকভাবে প্রয়োগ করে রাজ্য বিস্তারে উদ্যোগী হন। দত্তক প্রথা প্রয়োগ করার ব্যাপারে তিনি দেশীয় রাজ্যগুলিকে 3টি শ্রেণীতে ভাগ করেছিলেন। প্রথমত কোম্পানির সৃষ্ট দেশীয় রাজ্য, দ্বিতীয়ত কোম্পানির অধিকৃত রাজ্য, তৃতীয়ত স্বাধীন দেশীয় রাজ্য। সত্ত্ববিলোপ নীতি কঠোরভাবে প্রয়োগ করে 1848 খ্রিস্টাব্দের সর্বপ্রথম সাতরা, 1849 খ্রিস্টাব্দের সম্বলপুর, 1853 খ্রিস্টাব্দে ঝাঁসির রাজা গঙ্গাধর রাও এর মৃত্যু হলে ডালহৌসি তার দত্তক পুত্রকে মেনে নিতে রাজি হলেন না এবং ঝাঁসির রানীর মতামতকে উপেক্ষা করেই এই রাজ্যটিকে দখল করে নেয়। এরপর 1855 খ্রিস্টাব্দে নাগপুরের রাজা অপুত্রক অবস্থায় মারা গেলে তার রাজ্যটি গ্রাস করা হয়। এক্ষেত্রে ডালহৌসির যুক্তি ছিল এই যে নাগপুর রাজ্যটি ইংরেজরাই সৃষ্টি করেছিল। পরবর্তীকালে ভগতপুর, কৌরলি, উদয়পুর, যোধপুর, বাগধ প্রভৃতি রাজ্যগুলি একই কারণে গ্রাস করা হয়, যদিও উদয়পুর কোম্পানির সৃষ্ট দেশীয় রাজ্যই ছিল না। কুশাসনের অজুহাতে পরবর্তীকালে অযোধ্যা দখল করে নেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এভাবে 1764 পর থেকে সমগ্র ভারত ভূখণ্ডে ইংরেজ অধিকৃত ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের সাম্রাজ্য বিস্তার করে 1857 সাল পর্যন্ত। 1857 সালে সিপাহী বিদ্রোহ ঘটে। এই সিপাহী বিদ্রোহের প্রেক্ষাপট ও বিভিন্ন তথ্যাদি সম্পর্কে জানুন বড়নগর বিদ্যামন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা শম্পা চ্যাটার্জির কণ্ঠে। হঠাৎ দেশে উঠল আওয়াজ, হো 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 হো। চমকে সবাই তাকিয়ে দেখে সিপাহী বিদ্রোহ। আগুন হয়ে সারাটা দেশ ফেটে পড়ল রাগে। ছেলে বুড়ো জেগে উঠল 90 সন আগে। 100 বছর গোলামিতে সবাই তখন ক্ষিপ্ত। বিদেশিদের রক্ত পেলে তবেই হবে তৃপ্ত। নানা সাহেব, তাঁতিয়া টুপি, ঝাঁসির রানী লক্ষ্মী, সবার হাতে অস্ত্র, নাচে বনের পশু পক্ষী। কেবল ধনী জমিদার আর আগের রাজার ভক্ত যোগ দিল তা নয় কো, দিল গরিবেরাও রক্ত। সবাই জীবন তুচ্ছ করে, মুসলমান ও হিন্দু, সবাই দিতে রাজি তাদের প্রতি রক্তবিন্দু। ইতিহাসের পাতায় তোমরা পড়ো কেবল মিথ্যে। বিদেশিরা ভুল বোঝাতে
চায় তোমাদের চিত্তে। অত্যাচারী নয়কো তারা, অত্যাচারীর মুন্ডু চেয়েছিল ফেলতে ছিঁড়ে, জ্বালিয়ে অগ্নিকুণ্ড। নানা জাতের নানান সেপাই, গরিব এবং মূর্খ, সবাই তারা বুঝেছিল অধীনতার দুঃখ। তাই তো তারা স্বাধীনতার প্রথম লড়াই লড়তে এগিয়েছিল, এগিয়েছিল মরণ বরণ করতে। কবি সুকান্ত ভট্টাচার্য তাঁর সিপাহী বিদ্রোহ কবিতায় সিপাহী বিদ্রোহকে স্বাধীনতার প্রথম লড়াই হিসাবে অভিহিত করেছেন। কবিতায় তিনি যে কথাটি প্রথমেই উল্লেখ করেছেন যে চমকে সবাই তাকিয়ে দেখে সিপাহী বিদ্রোহ, প্রকৃতপক্ষে সিপাহী বিদ্রোহ ছিল সত্যই চমকে ওঠার মতন একটি ঘটনা। আজ আমরা একে স্বাধীনতার প্রথম লড়াই বলে অভিহিত করছি, কিন্তু তৎকালীন সময় কলকাতার অদূরস্থ ব্যারাকপুরের সেনা ছাউনিতে সেনা অসন্তোষকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে শুধুমাত্র সিপাই খেপা বলেই অভিহিত করা হয়েছিল। 1825 সালের 2রা নভেম্বর 10 মিনিটের মধ্যে ব্রহ্মদেশ যেতে হবে বলে স্যার পেজেট যে আদেশ জারি করেছিলেন তার প্রতিবাদ করায় 60 জন সিপাহীকে প্রকাশ্যে মারা হয়। বন্দুক ও কামানের গোলায় আরো অসংখ্য সেনাকে মারা হয়। এরপরও বেঁচে যাওয়া সিপাহীদের ফাঁসি দেওয়া হয়। তৎকালীন পুঞ্জীভূত অসন্তোষ 1856 খ্রিস্টাব্দে এনফিল্ড রাইফেলকে কেন্দ্র করে ভয়ঙ্কর রূপ নেয়। ঘটনাস্থান এবারেও সেই ব্যারাকপুরের সেনা ছাউনি। পুরাতন বন্দুকের বদলে নতুন এনফিল্ড রাইফেল সিপাহীদের হাতে ব্যবহারের জন্য তুলে দেওয়া হয়। এই রাইফেলের উপযোগী অসংখ্য টোটা প্রস্তুত হয়েছিল। কাগজের টোটা বন্দুকের নলের মাঝে যাতে আটকে না পড়ে তার জন্য মোম বা চর্বি পিচ্ছিল পদার্থ হিসাবে লাগানো হতো। এই বিশেষ টোটা বন্দুকে গাদিবার পূর্বে টোটার অগ্রভাগ দাঁত দিয়ে একটু কেটে দিতে হতো। এমতো অবস্থায় কিছু লোক প্রচার করে দিয়েছিল যে এই টোটা সংলিপ্ত মসৃণ পদার্থ আর কিছুই না, গো শূকরের সংমিশ্রিত চর্বি মাত্র। ধর্মনষ্টের প্রতিবাদে হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায় ক্ষিপ্ত হয়ে ওঠে। নেতৃত্ব দেন মঙ্গল পাণ্ডে নামে একজন সাত্ত্বিক হিন্দু সৈনিক। ইংরেজরা মঙ্গল পাণ্ডের ফাঁসি দিয়ে সর্বসমক্ষে ঝুলিয়ে রেখে দেয়, যাতে প্রতিবাদ করলে তার শাস্তি কতটা ভয়ঙ্কর হতে পারে তা যেন সিপাহীরা বুঝে যায়। ইংরেজরা মঙ্গল পাণ্ডের ফাঁসির নৃশংসতা প্রকাশ্যে এনে নিশ্চিন্ত হয়েছিল, ভেবেছিল ছেলে ঘুমালো পাড়া জুড়ালো, কিন্তু প্রকৃতপক্ষে তা হয়নি। এই বিদ্রোহ একে একে মিরাট, দিল্লি, কানপুর, লখনৌ, ঝাঁসি এবং গোয়ালিয়রে ছড়িয়ে পড়তে থাকে। ফলস্বরূপ ভারতে বণিক প্রতিষ্ঠান ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে। ভারত ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়ে যায়। আরও কৌশলী, আরও চতুর ও আরও নির্মম অত্যাচারী ইংরেজ প্রশাসকরা দেশ শাসন ও শোষণের দায়িত্ব নিয়ে নেয়, যাদের প্রতি কলিকাতাস্থিত ধনী সম্প্রদায় ও বিভিন্ন ব্যক্তিবর্গ সামাজিক আনুগত্য প্রকাশ করলেন এবং ল অ্যান্ড অ্যাক্ট আইন প্রবর্তন করে ভারতবাসীর প্রতিবাদের কণ্ঠ রুদ্ধ করে দেওয়া হলো। কিন্তু সিপাহী বিদ্রোহ যে প্রতিবাদের বীজ বপন করেছিল, পরবর্তী ক্ষেত্রে জাতীয় আন্দোলনে তার প্রকাশই দেখতে পাওয়া যায়। সমগ্র ভারতবর্ষে শাসন কায়েম রাখার জন্য 1858 সালে ইংরেজদের প্রবর্তন 85। ভারতবর্ষে রাজনৈতিক দল হিসাবে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠা হয়। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠা হয় এবং পরবর্তীকালে বিভিন্ন রাজনৈতিক পদক্ষেপের মাধ্যমে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়া হয়। বর্ণনগর বিদ্যামন্দিরে
শিক্ষক সুরজিৎ দাস মহাশয়ের কাছে শুনুন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা ও বাংলার দ্বিবিভাজন। আমি সুরজিৎ দাস, ইতিহাস শিক্ষক। আজ আমি ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি নিয়ে দু একটি কথা বলব। ঊনবিংশ শতকে পাশ্চাত্য শিক্ষার আলোকে আলোকিত ও পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানে পুষ্ট ভারতীয় শিক্ষিত সমাজ জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হন। তারা পাশ্চাত্যের দার্শনিক মিল, রুশো, ভলতেয়ার, কার্ল মার্কস প্রমুখের চিন্তাধারায় সিক্ত হন। ফরাসি বিপ্লব, আমেরিকার স্বাধীনতা আন্দোলন, ইতালি ও জার্মানির ঐক্য আন্দোলন তাদেরকে উদ্বুদ্ধ করে। ফলে ব্রিটিশ সাম্রাজ্যবাদের নগ্ন রূপ তাদের কাছে প্রকট হয়। ব্রিটিশ সাম্রাজ্যবাদী শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ ও তাদের দাবি দাওয়া আদায়ের জন্য এই সময় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সংগঠন গড়বার প্রবণতা লক্ষ্য করা যায়। তাই তো এই সময়কে ভারতবর্ষের ইতিহাসে সভা সমিতির যুগ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঊনবিংশ শতকের মধ্যভাগে ভারতের বিভিন্ন অঞ্চলে যে সমস্ত সংগঠনগুলি গড়ে উঠেছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য জমিদার সভা, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ন্যাশনাল অ্যাসোসিয়েশন, সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভারত সভা, থিওসফিক্যাল সোসাইটি প্রমুখ। সর্বশেষে এই সমস্ত সংগঠন সমূহের নেতৃবৃন্দের সম্মিলিত উদ্যোগে ও যৌথ প্রয়াসে 1885 খ্রিস্টাব্দে বোম্বাইতে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলার প্রখ্যাত ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সেই প্রথম থেকেই ভারতের স্বাধীনতা লাভ পর্যন্ত প্রায় 60 বছর কাল স্বাধীনতা আন্দোলনে এই দলটিই ছিল অন্যতম ও প্রধান। জাতীয় কংগ্রেস উৎপত্তির নেপথ্যে অনেক বিতর্ক আছে। এই সংগঠন গড়ে তুলবার কাণ্ডারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন স্কটল্যান্ডবাসী অবসরপ্রাপ্ত আইসিএস অ্যালান অক্টিভিয়ানিও, যার লক্ষ্য ছিল ব্রিটিশ শাসনের স্থায়িত্ব ও নিরাপত্তা বিধান। তিনি চেয়েছিলেন জাতীয় কংগ্রেস ব্রিটিশ শাসনের সেফটি ভালভ হিসেবে কাজ করুক। তবে যে যুক্তিই থাকুক না কেন, এই সংগঠনই ব্রিটিশের বিরুদ্ধে ভারতীয়দেরকে ঐক্যবদ্ধ করেছিল। এই সংগঠনের প্রয়াসে যুদ্ধবদ্ধ ভারতবাসীর তীব্র সংগ্রামে ও বৃহত্তর আন্দোলনে ব্রিটিশ সরকার বাধ্য হয়েছিল ভারতবর্ষ ছাড়তে। এবার আমি বঙ্গভঙ্গ নিয়ে দু একটি কথা বলবো। 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর ভারতের ভাইসরয় লর্ড কার্জনের ঘোষণায় প্রথম বঙ্গভঙ্গ সম্পন্ন হয়। বাংলার ইতিহাসে এটি অতীব গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত। বিংশ শতকের প্রারম্ভে ভারতের জাতীয় কংগ্রেসে যখন চরমপন্থীদের প্রভাবে জাতীয় আন্দোলন এক সম্ভাবনাময় পরিণতির দিকে অগ্রসর হচ্ছিল, ঠিক সেই সময় ওই চরম প্রতিক্রিয়াশীল সাম্রাজ্যবাদী লর্ড কার্জন বাংলাকে ভাগ করবার পরিকল্পনা গ্রহণ করেন। কারণ তিনি মনে করতেন জাতীয়তাবাদী আন্দোলনের পীঠস্থান বাংলা, তাই বাংলাকে দ্বিধাবিভক্ত করলে জাতীয়তাবাদী আন্দোলন দুর্বল হয়ে পড়বে। যদিও ব্রিটিশ এই বাংলা বিভাগের প্রশ্নে যে যুক্তি তারা স্থাপিত করেছিলেন তাতে বলা হয়েছিল বাংলার সুশাসন প্রতিষ্ঠার জন্যই বাংলাকে বিভাজনের প্রয়োজন, সেই স্বার্থেই বাংলাকে বিভাজন করা হয়েছে। বাংলা তথা ভারতবর্ষের আপামর জনসাধারণ তাদের এই যুক্তি, এই তত্ত্ব মানতে রাজি ছিলেন না। তাই
বাংলার আপামর জনসাধারণ দলমত নির্বিশেষে, জাতি সম্প্রদায় নির্বিশেষে বঙ্গভঙ্গের বিরুদ্ধে তারা আন্দোলন সংগঠিত করেছিল। সেই ব্যাপক আন্দোলনে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি বিপর্যস্ত হয় এবং 1911 সালে লর্ড মিন্টো বাধ্য হয়ে বঙ্গভঙ্গ রদ করেন। এটি হলো ভারতের প্রথম স্বদেশী আন্দোলন হিসাবে বিবেচিত। সন 1885 সাল থেকে 1915 সাল পর্যন্ত বিভিন্ন বিপ্লবী ভারতবর্ষের সমগ্র অঞ্চল জুড়ে ব্রিটিশ সাম্রাজ্যের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে গেছে। সেরকমই কিছু বিপ্লবী এর জীবন কাহিনী এবং গুরুত্বপূর্ণ অবদান সম্পর্কে অবহিত করছে বর্ণনগর বিদ্যামন্দিরের ইতিহাস বিভাগের শিক্ষক জয় সেনগুপ্ত। 1885 সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হওয়ার পর ভারতবাসী তাদের নিজ অধিকার আদায়ের দাবি দাওয়া আদায়ের জন্য একটি নির্দিষ্ট প্ল্যাটফর্ম পায়, যেখানে দাঁড়িয়ে তারা ইংরেজদের কাছে আবেদন নিবেদনের মাধ্যমে তাদের বিভিন্ন দাবি আদায়ের কথা ভাবে। আর এটাও ভাবে যদি তাদের দাবি দেওয়া না হয় তারা আবেদন নিবেদনের মাধ্যমে তাদের দাবি আদায়ের চেষ্টা করবে। কিন্তু এর কিছুদিন পর কংগ্রেসের মধ্যে গোষ্ঠী ভাগ হওয়ায় কংগ্রেসের অপর গোষ্ঠী, যারা আবেদন নিবেদন বাদ দিয়ে সশস্ত্র আন্দোলনের মাধ্যমে ইংরেজদের কাছ থেকে তাদের দাবি দেওয়া সর্বোপরি ভারতের স্বাধীনতা লাভের জন্য আগ্রহী হয়ে ওঠে। এই কারণে ভারতবর্ষের নানা প্রান্তরের মতো বাংলাতেও একটি সশস্ত্র বিপ্লবী গোষ্ঠী সশস্ত্র আন্দোলনের মাধ্যমে ভারতবর্ষের স্বাধীনতা লাভের জন্য ঝাঁপিয়ে পড়ে। এ প্রসঙ্গে প্রথম যার নাম তিনি হচ্ছেন ক্ষুদিরাম। সাম্রাজ্যবাদী লুণ্ঠনকারী অত্যাচারী ব্রিটিশ শাসন থেকে ভারতবর্ষকে মুক্ত করার জন্য অল্প বয়সেই নিজের জীবনকে উৎসর্গ করলেন সেই উজ্জ্বল নক্ষত্র, তিনি হলেন ক্ষুদিরাম বোস। পরাধীন ভারতকে মুক্ত করার জন্য অত্যাচারী ইংরেজ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করতে গিয়ে ধরা পড়েন, কিন্তু বিচারে তার ফাঁসি হয়। এরপর আমরা যে তিনজন বিপ্লবীর কথা বলবো তারা হচ্ছেন বিনয় বাদল দীনেশ, বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের সদস্য। 1930 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর তিনজনে মিলে রাইটার্স বিল্ডিংয়ে প্রবেশ করে কারা বিভাগের পুলিশ কমিশনার সিমসনকে হত্যা করেন, কিন্তু শেষ পর্যন্ত তারা ব্রিটিশ পুলিশের হাতে ধরা পড়েন। বিনয় আগেই মারা যান, বাদল হাসপাতালে মারা যান, কিন্তু দীনেশের শেষ পর্যন্ত ফাঁসি হয়। এরপর আমরা যে বিপ্লবীর কথা বলবো তিনি হলেন বিমল দাশগুপ্ত, বিপ্লবী বিমল দাশগুপ্ত। মেদিনীপুরের অত্যাচারী জেলা শাসক প্যাডিকে হত্যা করার জন্য নিজের হাতে রিভলভার তুলে নিলেন বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের এক সদস্য বিপ্লবী বিমল দাশগুপ্ত। মেদিনীপুর কলেজিয়েট স্কুলের মাঠে একটি অনুষ্ঠানে এসেছিলেন ম্যাজিস্ট্রেট প্যাডি, সেই সময় প্যাডিকে তিনি হত্যা করেন। এভাবে তিনি ভারতবর্ষের স্বাধীনতাকে জন্য নিজের জীবনকে বাজি রাখেন। এরপরে যার কথা বলবো তিনি হলেন বিপ্লবী রাসবিহারী বোস, ভারতের এক মহান বিপ্লবী, যিনি প্রথমে ইংরেজ সরকারের চাকরি নেন, কিন্তু কিছুদিনের মধ্যেই সেই চাকরি ছেড়ে ভারতের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। ব্রিটিশ বিরোধী সমস্ত সন্ত্রাসমূলক কাজের মাথা হিসেবে তিনি পরিচিত হন। ভারতবর্ষে যত বিভিন্ন রকম সন্ত্রাসমূলক কাজের প্রেরণা দেন তিনি। 1915 সালে ধরা পড়ার ভয়ে জাপানে পালিয়ে যান। সেখানে গিয়ে জাপানে বন্দী ভারতীয় সেনাদের নিয়ে তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। সুভাষচন্দ্র বোস যখন জার্মানি থেকে জাপানে আসেন, রাসবিহারী বোস সেই সেনাবাহিনীর দায়িত্ব তুলে দেন সুভাষ বোসের হাতে। সুভাষ বোস সেই আজাদ হিন্দ বাহিনীকে নিয়ে মণিপুর ইম্ফল হয়ে ভারতবর্ষের মাটিতে ঢুকে স্বাধীনতার লড়াই শুরু করেন, কিন্তু শেষ পর্যন্ত সুভাষের সেই লড়াই ব্যর্থ হয়। সুভাষের সেই লড়াই ব্যর্থ হলেও আজাদ হিন্দ বাহিনীর বীর বিক্রমের জন্য ব্রিটিশ সরকার এই ভারতবর্ষ ত্যাগ করার কথা ভাবে। এই দিনটিতে তারা তাদের নিজেদের মতো করে উদযাপন করে। বিভিন্ন কলেজ
স্কুল, গৃহে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। বর্ণনগর বিদ্যামন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র তন্ময় দাসের কণ্ঠে শুনুন মুক্তির মন্দির সোপানতলে। সন 1915 মহাত্মা গান্ধীর ভারত প্রত্যাবর্তন এবং ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে নতুন করে এক অধ্যায় সূচনা। এ সম্পর্কে অবহিত করছে বর্ণনগর বিদ্যামন্দিরের সংস্কৃত বিভাগের শিক্ষিকা সঞ্চিতা মন্ডল। 1915 সালে গান্ধীজির ভারত প্রত্যাবর্তন। গান্ধীজি 1914 সালে 18 জুলাই দক্ষিণ আফ্রিকাকে চিরতরে বিদায় জানিয়ে ভারতে যাত্রা শুরু করেন, কিন্তু তিনি বোম্বাইতে এসে পৌঁছান ঠিক তার পরের বছর 9 জানুয়ারি, কারণ তিনি সরাসরি ভারতে না এসে লন্ডনে উপস্থিত হন এবং ভারতের সচিবের কাছে চিঠিতে জানান সাম্রাজ্যের সেবায় বিনা শর্তে প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করার বাসনা। যাই হোক, শেষ পর্যন্ত গান্ধীজি ফ্লুরোসিসে আক্রান্ত হওয়ায় সেই পরিকল্পনা ত্যাগ করে ভারতে আসতে বাধ্য হন। ভারতে ফিরে এসে তিনি জাতীয় কংগ্রেসে যোগদান করেন। ভারতের আকাশে তখন নতুন সূর্যের উদয় হলো। গান্ধীজি ইংরেজ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিলেন।
রাজনৈতিক গুরু গোখলের পরামর্শে মানুষের দুঃখ দুর্দশা অবিচার অত্যাচার সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করার জন্য ভারতের গ্রাম পরিবহন শুরু করেন। অবশ্য ততদিনে দক্ষিণ আফ্রিকায় ব্রিটিশ বাহিনীর হয়ে যুদ্ধে যোগদান করার জন্য পুরস্কার হিসেবে তার কাইজার ই হিন্দ নামে স্বর্ণপদক প্রাপ্য হয়ে গিয়েছে। 1915 সালে মে মাসে আহমেদাবাদের সবরমতী নদীর তীরে সত্যাগ্রহ আশ্রম গড়ে তোলেন। 1915 থেকে 16 খ্রিস্টাব্দে রেলপথে তিনি ভারতের বিভিন্ন অঞ্চল এবং বার্মাতেও ভ্রমণ করেন। 1917 সালে চুক্তিবদ্ধ শ্রমিকদের বিদেশে প্রেরণের বিরুদ্ধে আন্দোলন করে সাফল্য লাভ করেন। সেই বছরই চরকায় সুতো কেটে সেই সুতো থেকে কাপড় তৈরির ধারণা লাভ করেন। 1917 সালে এপ্রিল মাসে বিহারের চম্পারণে নীল চাষিদের অবস্থা পর্যবেক্ষণ করতে গিয়ে গান্ধীজি গ্রেপ্তার হন এবং পরে তাকে মুক্তিও দেওয়া হয়। গুজরাটের খেদা জেলার আন্দোলনও নেতৃত্ব দেন। 1918 সালে আহমেদাবাদে বস্ত্র কারখানায় শ্রমিকদের স্বার্থ রক্ষায় শ্রমিকদের নিয়ে আন্দোলন করেন। এই আন্দোলন সহজে মিটমাট করার জন্য তিনি উপবাস এবং প্রার্থনা করেন। এরপর শস্যহানির জন্য বোম্বাই জেলার খাজনা মকুবের জন্য সত্যাগ্রহ করেন। দিল্লিতে ভাইসরয়ের যুদ্ধে পরিষদের সভায় হিন্দিতে বক্তৃতা দেন। পরে যুদ্ধে যোগদান করার জন্য লোকবল সংগ্রহ করতে তিনি কয়রা জেলায় ভ্রমণ করেন। আর যাই হোক, ভারতবর্ষে এসে চম্পারণ, আহমেদাবাদ, খেদা, রাওলাট সত্যাগ্রহের মতন পর্বের শেষ করে গান্ধীজি হয়ে ওঠেন ভারতের জাতীয় কংগ্রেসের সর্বেসর্বা। ততদিনে রাজনৈতিক গুরু গোখলে প্রয়াত হয়েছেন আর মারা গিয়েছেন দুর্দান্ত প্রতাপ তিলকও, এবং ডিসেম্বরে জিন্নার কংগ্রেস ত্যাগ ঘটে গিয়েছে। এই সন্ধিক্ষণে গান্ধী দেশব্যাপী অহিংস অসহযোগ আন্দোলনের ডাক দিলেন এবং তার প্রধান অস্ত্র হল বিলিতি পণ্য, বিশেষত বস্ত্র বয়কট। অন্যদিকে গঠনমূলক কর্মসূচি হিসেবে স্বদেশী। এই স্বদেশীরই প্রধান রূপ হিসেবে তিনি স্থান দিলেন চরকাকে। এই চরকা যিনি 1915 সাল অবধি চাক্ষুষ করেননি বলে জানিয়েছেন। এভাবে একের পর এক আন্দোলনের নেতৃত্ব দিয়ে ভারতবাসীর কাছে গান্ধীজি ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রধান নেতা হিসেবে নিজেকে তুলে ধরলেন। সন 1919 কুখ্যাত রাওলাট আইন প্রবর্তন হয়। এই রাওলাট আইন সম্পর্কে বর্ণগর বিদ্যামন্দিরের শিক্ষক জয়ন্ত কুমার সেন এর কণ্ঠে শুনুন। সময়টা 1914 সাল। শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধ। ভারতের ব্রিটিশ রাজ অনিচ্ছুক ভারতীয় যুবাদের জোর করে সেই যুদ্ধে সৈনিক হিসেবে যোগ দিতে বাধ্য করে। এই যুদ্ধে গিয়ে প্রায় 1 লক্ষ ভারতীয় সৈনিক মারা পড়ে। যুদ্ধের ফলে ভারতে জিনিসপত্রের দাম বেড়ে যায় হু হু করে। শুরু হয় কালোবাজারি, সীমাহীন হয়ে ওঠে বেকারত্ব, দেখা দেয় তীব্র অর্থনৈতিক সংকট। খরা, মহামারী, বন্যা সব যেন একযোগে আছড়ে পড়ে ভারতের বুকে। প্রথম বিশ্বযুদ্ধের শেষে তুরস্কের পতন ঘটে। কূটকৌশলী ব্রিটিশের মদতে অখণ্ড তুরস্ককে ভেঙে দেওয়া হয়। শুধু তাই নয়, তুরস্কের খলিফা পদেরও বিলোপ ঘটানো হলো। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে ভারতীয় মুসলিম সম্প্রদায়। মোহাম্মদ আলী ও শওকত আলীর নেতৃত্বে ব্রিটিশের বিরুদ্ধে মুসলিম সম্প্রদায় ওঠে গর্জে। শুরু হয় খিলাফত আন্দোলন। শুধু ভারতেই নয়, দক্ষিণ আফ্রিকা সহ বিভিন্ন ব্রিটিশ ডোমিনিয়নে ভারতীয়দের সঙ্গে সাদা চামড়ার ব্রিটিশরা অত্যন্ত অপমানজনক আচরণ করত। সেই সংবাদও পাচ্ছিল ভারতীয় জনগণ। এইভাবে তিলে তিলে অপমানিত এবং যন্ত্রণাদগ্ধ হতে হতে ভারতীয়দের ধৈর্যের বাঁধ একসময় ভেঙে পড়ে তাসের ঘরের মতো। তাই আপামর জনতা, আবাল বৃদ্ধ বনিতা নতুন করে বিপ্লবী আন্দোলনে অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে। গর্জে ওঠে সারা ভারতবর্ষ একসঙ্গে। আর সমুদ্র হিমাচল জনমানুষের এই সার্বিক জাগরণে আতঙ্কিত হয়ে পড়ে অত্যাচারী সাম্রাজ্যবাদী পররাজ্য লোলুপ ব্রিটিশ সরকার। ভারতীয়দের এই বিক্ষোভ, বৈপ্লবিক কার্যকলাপ এবং গণ আন্দোলনকে দমন করার জন্য নতুন করে ভাবতে বসে স্বার্থান্বেষী কুচক্রীর দল। আর তারপরেই রচিত হয় সেই মানব সভ্যতার পক্ষে
চরম অপমানকর, জঘন্য, নৃশংস, ঘৃণ্য কালাকানুন রাওলাট আইন। বিচারপতি স্যার সিডনি রাওলাটের সভাপতিত্বে 5 সদস্য নিয়ে রাওলাট কমিশন গঠিত হয়। আর এই কমিশনের সুপারিশেই 1919 সালের ফেব্রুয়ারি-মার্চ মাসে ভারতের কেন্দ্রীয় আইনসভা পীড়ন, দ্বীপান্তর, নরহত্যা প্রভৃতি পাশবিক অত্যাচারের মাধ্যমে সমস্ত প্রকার ব্রিটিশ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের কণ্ঠরোধ করতে এই দমনমূলক রাওলাট আইন পাশ করিয়ে নেয়। কুখ্যাত রাওলাট আইনের মাধ্যমে ব্রিটিশ সরকার ভারতীয়দের সমস্ত প্রকার স্বাধীনতা ও অধিকার, সুখ ও শান্তি, রাতের ঘুম কেড়ে নিয়েছিল। কারণ এই আইনে বলা হলো, সরকার বিরোধী যে কোনো প্রচার কার্যকে শাস্তিযোগ্য অপরাধ বলে চিহ্নিত করা হবে। সন্দেহ হলেই যে কোনো ব্যক্তিকে সাক্ষ্য প্রমাণ ছাড়াই বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করা যাবে এবং যতদিন খুশি আটকে রাখা যাবে। আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগই কাউকে দেওয়া হবে না। বিনা ওয়ারেন্টে যে কোনো বাড়ি, অফিস তল্লাশি করা যাবে। কোনো সংবাদপত্রই স্বাধীনভাবে তাদের সংবাদ বা মতামত প্রকাশ করতে পারবে না। শুধু তাই নয়, ব্রিটিশ সরকারের এই সমস্ত হীন অপকর্মের বিরুদ্ধে উচ্চতর কোনো আদালতেও আপিল করা যাবে না। এই সমস্ত নির্মম অত্যাচারে অত্যাচারিত হতে হতে ভারতীয়দের পিঠ একেবারে ঠেকে গিয়েছিল দেওয়ালে। তাই জাতীয় স্বার্থ বিরোধী এই কুখ্যাত প্রাণঘাতী রাওলাট আইন পাশের পর এর বিরুদ্ধে উত্তাল হয়ে ওঠে সমগ্র ভারতবর্ষ। দেশের সর্বত্র, গলি থেকে রাজপথ পর্যন্ত তীব্র প্রতিবাদের ঝড় বয়ে যায়। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মোহাম্মদ আলী জিন্না, মদন মোহন মালব্যের ন্যায় নেতৃবৃন্দ বেরিয়ে আসেন কেন্দ্রীয় আইনসভা থেকে। অমৃতবাজার পত্রিকা, বোম্বাই ক্রনিক্যাল, কেশরী প্রভৃতি পত্রপত্রিকা এই আইনের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে এবং জনমত গঠনে ঝাঁপিয়ে পড়ে। তখনও পর্যন্ত এই অসভ্য ব্রিটিশ সম্পর্কে অনেকেরই উচ্চ ধারণা ছিল। রাওলাট আইন পাশের পর তাদেরও মোহভঙ্গ হল। তারাও বুঝতে পারলেন পররাজ্যলোলুপ এই সাম্রাজ্যবাদীদের মধ্যে মনুষ্যত্ব বলে কিছুই অবশিষ্ট নেই। তাই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমাজের সমস্ত স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ব্রিটিশ খেদানোর এই মারণযজ্ঞে নির্ভীকভাবে যোগ দেন। মহাত্মা গান্ধীও এক দীর্ঘস্থায়ী সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন। বোম্বাইতে জনতা পুলিশের সংঘর্ষ হতে থাকে প্রতি মুহূর্তে। আহমেদাবাদেও বিপ্লব হয়ে ওঠে হিংসাত্মক। এই আইনের প্রতিবাদে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে সমবেত হয়েছিল। সেখানে অন্য এক রক্তলোলুপ নরঘাতক জেনারেল ওডায়ারের নির্দেশে নিরীহ এবং নিরপরাধ জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে নির্মমভাবে তাদের হত্যা করা হয়। ভারতের ইতিহাসে রচিত হয়ে যায় আরও এক কলঙ্কময় অধ্যায়, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। সন 1919 জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ড ঘটনার সম্পর্কে শুনুন বর্ণনগর বিদ্যামন্দিরের ভূগোল বিভাগের শিক্ষিকা চন্দ্রানী দেবের কণ্ঠে। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। 1919 সালের 11ই এপ্রিল রাতের গভীর অন্ধকারে বুক চিরে দিচ্ছিল দুরন্ত গতিতে এগিয়ে চলা মোটরগাড়ির হেডলাইটের আলো, যার পিছনে সিটে বসে ঘন ঘন সিগারেটে টান দিচ্ছিলেন মধ্যবয়স্ক এক ইংরেজ, নাম রেজিনাল্ড ডায়ার, যিনি লাহোরে থাকা তার বসের থেকে নির্দেশ পেয়ে পাঞ্জাবের জলন্ধর থেকে অমৃতসর আসছিলেন অগ্নিগর্ভ অমৃতসরকে ঠান্ডা করতে।
এর ঠিক দুদিন পর অর্থাৎ 13ই এপ্রিল বিকেলে রেজিনেল ডায়ার চিরকালের মতো ইতিহাসের পাতায় নাম লিখে ফেললেন, তবে ঘৃণার ইতিহাস। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ভারতবর্ষ তথা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ঘৃণ্য, পাশবিক ও নারকীয় হত্যালীলা। 13ই এপ্রিল 1919 বিকেল 4টে ডায়ারে ঘোষণা করা জরুরি অবস্থা তোয়াক্কা না করে প্রায় 20,000 মানুষ বৈশাখী উৎসবে প্রাক্কালে জমা হয় পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ নামক একটি ছোট্ট জায়গায়। মুহূর্তের মধ্যে জমায়েতের খবর পেয়ে ডায়ার সাহেব গোর্খা ও বালচ সৈনিকদের নিয়ে জালিয়ানওয়ালাবাগে হাজির হন। ভিড় খালি করার কোনো রকম আবেদন না করেই ডায়ারের আদেশে গর্জে ওঠে রাইফেল, যেখানে মিশেছিল গ্রাম থেকে শহরে বৈশাখী উৎসব পালন করতে আসা অসংখ্য নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধ। তাঁদের বুক ও মাথা লক্ষ্য করে এক আনপ্যারালালড অ্যাক্ট অফ বুচারি অধ্যায় লেখা হলো। লিখলেন এদেশেরই মাটিতে জন্ম নেওয়া এক ইংরেজ। টানা 10 মিনিট ধরে নিরস্ত্র জনতার উপর চলল রাইফেল, বুলেট ঝাঁঝরা করে দিল শত শত নারী, পুরুষ ও শিশুর দেহ নির্বিশেষে। আহত হলো সহস্রাধিক। বুলেট থেকে বাঁচতে কেউ কেউ ঝাঁপ দিল উদ্যানের ভিতরে থাকা একটি কুয়োতে। জালিয়ানওয়ালা উদ্যানের দেওয়ালে সেই বুলেটের চিহ্নগুলি যেন আজও নৃশংসতার নীরব সাক্ষ্য বহন করে চলেছে। পৃথিবীর ইতিহাসের এহেন ভয়াবহ, নারকীয়, পৈশাচিক হত্যালীলা রেজিনেল ডায়ার চালিয়েছিলেন অত্যন্ত অনুতাপহীনভাবে। ভাবতেও অবাক লাগে, যে মানুষটিকে ভবিষ্যৎ দ্য বুচার অফ অমৃতসর বলে অভিশাপ দেবে অনন্তকাল, সেই হন্তারক ডায়ার জন্মেছিলেন এই ভারতবর্ষে। এই ঘটনার প্রেক্ষিতে বিক্ষোভ শুরু হলে প্রচুর ধরপাকড়, লাঠিচার্জ ও হত্যালীলা চালায় পুলিশ। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ব্রিটিশ শাসনের সর্বাপেক্ষা কুখ্যাত ঘটনা বলে বিবেচিত হয়। এই ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ তাঁর নাইট উপাধি ত্যাগ করেন। মহাত্মা গান্ধী ও তাঁর সহযোগীদের কাছে পরিষ্কার হয়ে যায় যে ব্রিটিশ শক্তির সাথে সংঘাত অনিবার্য। 1919 সালে রাওলাট আইন পাস হলে সেই আইন বলে ভারতবাসীর ওপর দমনমূলক নানা বিধিনিষেধ আরোপিত হয়। সাধারণ মানুষের ন্যায় বিচার লঙ্ঘিত হয়। ন্যূনতম প্রমাণ দাখিল ব্যতিরেকেই সেনা ও পুলিশকে ভারতীয়দের গ্রেপ্তার, কয়েদ ও সম্পত্তি বাজেয়াপ্ত করার অনুমতি দেওয়া হয়। গান্ধীজি রাওলাট আইনের বিরুদ্ধে একটি জাতীয় প্রতিবাদ আন্দোলনের সূচনা করেন। সকল অফিস ও কলকারখানা বন্ধ হয়ে যায়। ভারতীয়দের সরকারি স্কুল, পুলিশ বিভাগ, সেনাবাহিনী ও সরকারি চাকুরি ত্যাগে উৎসাহিত করা হতে থাকে। আইনজ্ঞরা সরকারি আদালত বর্জন করেন। গণপরিবহন, ব্রিটিশ দ্রব্য সামগ্রী বর্জিত হয়। শুরু হয়ে যায় অসহযোগ আন্দোলন, যা মহাত্মা গান্ধী ও ভারতীয় জাতীয় কংগ্রেস পরিচালিত ভারতব্যাপী অহিংস গণ আইন অমান্য আন্দোলনগুলির মধ্যে সর্বপ্রথম। 1920 সালের সেপ্টেম্বর থেকে 1922 সালের ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই আন্দোলন ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে গান্ধী যুগের সূত্রপাত ঘটায়। অসহযোগ আন্দোলনের সাফল্য ও লক্ষ লক্ষ ভারতবাসীর এই আন্দোলনে স্বতঃস্ফূর্ত যোগদান ব্রিটিশ কর্তৃপক্ষকে সন্ত্রস্ত করে তোলে। কিন্তু 1922 সালের 4 ফেব্রুয়ারি গোরক্ষপুর জেলার চৌরি চৌরায় আন্দোলনকারীদের ওপর পুলিশ নির্যাতন শুরু করলে প্রতিবাদী জনতা ও স্থানীয় পুলিশের হিংসাত্মক সংঘর্ষে পুলিশের গুলিতে 3 জন আন্দোলনকারী নিহত হন। গান্ধীজি অনুভব করেন আন্দোলন বিপথে চালিত হচ্ছে। আন্দোলনে হিংসার অনুপ্রবেশের জন্য তিনি আন্দোলন প্রত্যাহার করে নেন। সুভাষচন্দ্র বসু গান্ধীজির এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করে একে হিমালয়ান ব্লান্ডার বলে অভিহিত করেন। কংগ্রেস নেতৃবৃন্দ গান্ধীজির অবস্থানকে সমর্থন করলেও অনেকেই তাঁর সিদ্ধান্তে ক্ষুব্ধ হন। মতিলাল নেহেরু ও চিত্তরঞ্জন দাস স্বরাজ পার্টি গঠন করে গান্ধীজির নেতৃত্ব অস্বীকার করেন। সমসাময়িক ঐতিহাসিক ও সমালোচকদের কথা থেকে জানা যায় এই আন্দোলন এতটাই তীব্র আকার ধারণ করেছিল যে 1947 সালের বহু আগেই তা ব্রিটিশ শাসনের মেরুদণ্ড ভেঙে ভারতে স্বাধীনতা এনে দিতে পারত। আবার অনেক ঐতিহাসিক ও নেতার মতে গান্ধীজি যদি আন্দোলন প্রত্যাহার না করতেন তবে তা অরাজক অভ্যুত্থানে পর্যবসিত হতো
এবং সাধারণ মানুষের সমর্থন বিচ্যুত হয়ে সশস্ত্র বিপ্লবীদেরই উৎসাহ দান করত। এত বিতর্ক সত্ত্বেও এটা প্রমাণিত যে অসহযোগ আন্দোলন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল। 1925 সাল কাকোরি ট্রেন ডাকাতি নামে পরিচিত এই সনটি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায় সম্পর্কে শুনুন বড়নগর বিদ্যামন্দিরের শিক্ষিকা অদিতি চৌধুরীর কণ্ঠে। ভারতের স্বাধীনতা আন্দোলনের বীর শহীদ রামপ্রসাদ বিসমিল ও কাকোরি ষড়যন্ত্র মামলার শহীদদের সংগ্রাম এবং তাদের সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্তের কথা তুলে ধরে শ্রদ্ধা জ্ঞাপন করি। বিপ্লবীদের জীবন থেকে শিক্ষা নিয়ে নিজেদের নৈতিক ও সাংস্কৃতিক মান উন্নত করার অঙ্গীকারবদ্ধ হই। রামপ্রসাদ বিসমিল ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী, যিনি কাকোরি ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত ছিলেন। বিপ্লবী কার্যকলাপের পাশাপাশি তিনি ছিলেন একজন স্বদেশপ্রেমী কবি। হিন্দি এবং উর্দুতে তার বহু কবিতা রয়েছে। ওনার বিখ্যাত রচনা সরফরোশি কি তমন্না अब हमारे दिल में है, देखना है जोर कितना बाजुए कातिल में है। এই গান গেয়ে কত বিপ্লবী যে ফাঁসির মঞ্চে শহীদ হলেন তা জানা নেই। কাকোরি বিপ্লব হচ্ছে একটি ট্রেন ডাকাতি, যেটি লখনৌয়ের আলমনগর এবং কাকোরির মাঝে 1925 সালে 9 আগস্ট হয়েছিল। এই ঘটনাটি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সময় ব্রিটিশ রাজের বিরুদ্ধে অনুশীলন সমিতির বিপ্লবীরা হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সহায়তায় ঘটিয়েছিলেন। রামপ্রসাদ বিসমিল হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য ছিলেন। তাদের এই স্বাধীনতা সংগ্রাম এবং সশস্ত্র বিপ্লবের কাজে অর্থ সংগ্রহ করার দরকার অস্ত্র আনার জন্য। বিপ্লবীরা সিদ্ধান্ত নিলেন ব্রিটিশ সরকারের অর্থ লুট করার এবং সেই টাকা ইংরেজদের বিরুদ্ধে ব্যবহার করার, যারা প্রতিনিয়ত ভারতকে 300 বছরের অধিক কাল ধরে লুট করছে। বিপ্লবীরা তাদের কার্যকলাপ চালানোর জন্য 8ই আগস্ট 1925 তারিখে শাহজাহানপুরে একটি সভায় বসেন এবং সিদ্ধান্ত নেন যে তারা শরণপুর লখনৌ চলাচলকারী 8 ডাউন প্যাসেঞ্জার ট্রেন বহনকারী সরকারি কোষাগার লুণ্ঠন করবেন। দিনটি ছিল 9ই আগস্ট 1925। আশফাকুল্লাহ খান এবং অন্য 8 জন বিসমিলের নেতৃত্বে ট্রেন লুণ্ঠন করেন। অন্যরা হলেন বারাণসী থেকে রাজেন্দ্র লাহিড়ী, বাংলা থেকে শচীন্দ্রনাথ বক্সী, উন্নাও থেকে চন্দ্রশেখর আজাদ, কলকাতা থেকে কেশব চক্রবর্তী, রায়বরেলি থেকে বনওয়ারি লাল, ইটাওয়া থেকে মুকুন্দলাল, বেনারস থেকে মন্মথনাথ গুপ্ত এবং শাহজাহানপুর থেকে মুরারিলাল। 1926 সালে কাকোরি বিপ্লবের বিরুদ্ধে ব্রিটিশ সরকার কাকোরি ষড়যন্ত্র মামলা শুরু করে। মামলার বিচারে রামপ্রসাদ বিসমিল, রাজেন্দ্র লাহিড়ী ঠাকুর, রোশন সিং, আশফাকুল্লাহ খানের ফাঁসির সাজা হয়। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। আজ স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা আন্দোলনে অংশকারী সকল বীরপুত্র ও বীরাঙ্গনাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সবাই মিলে বলি জয় হিন্দ। সন 1927 সাইমন কমিশন গঠিত হয় এবং শহীদ ভগৎ সিংয়ের ফাঁসি সম্পর্কে শুনুন বড়নগর বিদ্যামন্দিরের শিক্ষিকা জ্যোতিকা ঘোষের কণ্ঠে। আজ স্বাধীনতা দিবস। 1947 সালের 15ই আগস্ট দীর্ঘ পরাধীনতার গ্লানি ঘুচিয়ে ভারতবাসী স্বাধীনতার সুখ পায়। ভারতবর্ষ পরাধীনতার গ্লানি থেকে মুক্তি পায়। আর এই পরাধীনতার গ্লানি মুক্তি ঘটানোর জন্য বিভিন্ন বীরের বলিদান আজও ইতিহাসের পাতায় পাতায়, পরতে পরতে তাদের অতুলনীয় বীরত্ব গাথা ইতিহাস এখনও স্মরণ করে।
প্রতিটি ভারতবাসী বীরেদের প্রতি বিনম্র শ্রদ্ধা প্রদান করে, আর তাদের বলিদান আমাদের স্বাধীনতার মুক্তির স্বাদ জাগায়। ইতিহাসে অনেক বীর তাদের মায়ের কোল খালি করে পরাধীনতার গ্লানি ঘুচিয়েছেন। শহীদ ক্ষুদিরাম তারই এক অন্যতম বীর। মাত্র 18 বছর বয়সে প্রথম শহীদ হন স্বাধীনতা পাবার জন্য। পরাধীনতার গ্লানি থেকে ভারত মাতাকে মুক্ত করার জন্য এই বীরেদের আত্মবলিদান কখনো ব্যর্থ হয়নি, ব্যর্থ হবে না। ইতিহাস তাদের সারা জীবন মনে রাখবে। ভারতবাসী তাদের কোনো দিনও ভুলে যাবে না। ভারতবাসীর মনে তারা সোনার অক্ষরে জ্বলজ্বল করবে। আমি ইতিহাসের একটি অধ্যায় আপনাদের জানাবো, যা সাইমন কমিশন বা ভারতীয় সংবিধান কমিশন নামে পরিচিত। এই কমিশন ব্রিটিশ পার্লামেন্টের 7 জন সদস্যদের দ্বারা গঠিত কমিশন, যা 1927 সালে ভারতের সাংবিধানিক পুনর্গঠন অধ্যয়ন করতে এসেছিলেন। ভারতীয় সমস্যাবলী অনুসন্ধান করে শাসনতান্ত্রিক সংস্কার সম্পর্কে প্রতিবেদন পেশ করার জন্য এই কমিশন গঠন করা হয়েছিল 1927 খ্রিস্টাব্দে। এই কমিশন ছিল সরকার ও বিরোধী দলীয় 7 জন সংসদ সদস্য নিয়ে গঠিত একটি সংসদীয় কমিশন। সভাপতি স্যার জন সাইমনের নামানুসারে এই কমিশন সাইমন কমিশন নামে পরিচিত। সাইমন কমিশন যখনই ভারতে আসে, তাদের রিপোর্ট পেশ করতে যাওয়ার ঠিক আগেই কাজী নজরুল ইসলাম একটি কবিতা লিখে ফেলেন, যার নাম সাইমন কমিশনের রিপোর্ট। প্রথম ভাগ, ভারতে যাহা দেখিলাম। এই কবিতার 2-4টি পংক্তি আপনাদের শোনাব। কি দেখিতে এসে কি দেখিনু শেষে, রিপোর্ট লেখেন সাইমন। হুটোপুটি করে ছুটোছুটি করে, বুড়ো বুড়ি কাজে নাই মন। কাজী নজরুল ইসলামের এই কবিতা সাইমন কমিশনের ব্যঙ্গাত্মক রূপ এবং তাদের ব্যর্থতাকে স্পষ্টভাবে তুলে ধরেন। তাছাড়া 1928 সালের 30শে অক্টোবর লালা লাজপত রায় সাইমন কমিশনের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। সেখানে তিনি পুলিশের লাঠিচার্জে গভীরভাবে আহত হন। গুরুতরভাবে আহত হয়ে তিনি বলেছিলেন, আমার শরীরে করা ব্রিটিশের প্রহার ব্রিটিশের ধ্বংসের কারণ হয়ে উঠবে। ব্রিটিশের প্রহারে গুরুতরভাবে আহত হয়ে তিনি 1928 সালের 17 নভেম্বর পরলোক গমন করেন। 1919 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার যে সংস্কার আইন প্রবর্তন করেছিলেন, তার উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয়। তারপর একের পর এক ভারতীয় আন্দোলনে রাজনীতি আবর্তিত হয়। অসহযোগ আন্দোলনের তীব্রতা, স্বরাজ্য দলের কর্মসূচি ব্রিটিশ সরকারকে যথেষ্টভাবে ভাবিয়ে তুলেছিল। এই অবস্থায় ব্রিটিশ সরকার ভারতীয়দের দাবি দাওয়া ও অসন্তোষের মূল কারণগুলি অনুসন্ধানের জন্যই এই কমিশন গঠন করেন। ইংল্যান্ডের উদারনৈতিক নেতা ও প্রখ্যাত সাংবিধানিক বিশেষজ্ঞ স্যার জন কমিশনের নেতৃত্বে এই কমিশন গঠিত হয়েছিল বলেই এটি সাইমন কমিশন নামে পরিচিত ছিল। এই কমিশনের 7 জন সদস্য শ্বেতাঙ্গ এবং ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ছিলেন। এখানে কোনো ভারতীয় সদস্য ছিলেন না। সাইমন কমিশনের ব্রিটিশ সদস্যরা হলেন লর্ড স্ট্র্যাথকোনো, ভাইকাউন্ট বার্নহাম, কর্নেল স্টিফেন ওয়েলিস, লেংফক্স, মেজর এটলি ও এডওয়ার্ড ক্যারোগ্যান। সাইমন কমিশন ভারতে 1927 খ্রিস্টাব্দে আসলেও তা চূড়ান্তভাবে ব্যর্থ হয়। এই ব্যর্থতায় ধীরে ধীরে
ভারতবাসীদের সংগ্রামের পথ প্রশস্ত করতে সাহায্য করে। পরবর্তীকালে আরও নানা আন্দোলন ইংরেজদের ভিতকে নাড়িয়ে দেয়। তারা বুঝতে পারে আর বেশি দিন ভারতবর্ষে থাকা তাদের পক্ষে সম্ভব নয়, কারণ যেভাবে আঞ্চলিক শক্তি উত্থান এবং বিদ্রোহ মাথাচাড়া দিয়েছে, তাতে ভারতবর্ষকে স্বাধীন করার প্রথম প্রয়াসই ভারতবাসীর একমাত্র লক্ষ্য। তাই ভারতবাসীর পক্ষে এই সাইমন কমিশন বিভিন্নভাবে ব্যর্থতা প্রকাশ পায় এবং এই ব্যর্থতার জন্যই সাইমন কমিশন একদিন শুধুমাত্র রিপোর্ট, সাইমন কমিশন রিপোর্ট নামেই ইতিহাসের পাতায় স্থান পায়। অন্য কোনোভাবেই এই সাইমন কমিশনের গুরুত্ব ভারতবাসীর কাছে ছিল না। বিদায় দে মা, ঘুরে আসি, আমি হাসি হাসি পূর্ব ফাঁসি, দেখবে ভারতবাসী। আমি হাসি হাসি পূর্ব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। কলের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলেন রাস্তার ধারে মা গো, বড় লাটকে মারতে গিয়ে মারলাম আর কে ইংল্যান্ডবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। আমি হাসি হাসি পূর্ব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। শনিবার বেলা 10টার পরে জজ কোর্টেতে লোক না ধরে মা গো, হলো অভিরামের দ্বীপ চালান মা, ক্ষুদিরামের ফাঁসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। 12,33 কোটি রইল মা তোর বেটা বেটি মা গো, তাদের নিয়ে ঘর করিস মা, বউদের করিস দাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। আমি হাসি হাসি পূর্ব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। 10 মাস 10 দিন পরে জন্ম নিব মাসির ঘরে মা গো, তখন যদি না চিনতে পারিস, দেখবি গলায় ফাঁসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। আমি হাসি হাসি পূর্ব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। 1929 সাল ভারতবর্ষে পূর্ণ স্বরাজ আন্দোলন ঘটে। তার সাথে সাথে আইন অমান্য, ডান্ডি অভিযান, লবণ আইন, এরকম বিক্ষিপ্ত ঘটনা অহিংস আন্দোলনের রূপ নিয়ে ভারতবর্ষের ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিয়েছিল। আর সেই সব সম্পর্কে অবহিত করছেন
বড়নগর বিদ্যামন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা শম্পা চ্যাটার্জির কণ্ঠে। मत भूलो सीमा पर वीरों ने है प्राण गंवाए, कुछ याद उन्हें भी कर लो, कुछ याद उन्हें भी कर लो, जो लौट के घर न आए, जो लौट के घर न आए। हे मेरे वतन के लोगों, जरा आँख में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। है मेरे वतन के लोगों, जरा आँख में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। तुम भूल न जाओ उनको, इसलिए सुनो ये कहानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। जय हिंद, जय हिंद, जय हिंद। অনেক শহীদের আত্মবলিদান, অনেক চোখের জলের ভরা ইতিহাসের মধ্যে দিয়ে আমাদের পেয়ারা তিরঙ্গা অর্থাৎ আমাদের জাতীয় পতাকা উত্তোলিত হয়েছে, যার উপরে গেরুয়া অর্থাৎ গৈরিক বর্ণ, মাঝে 24টি দণ্ডযুক্ত নীল অশোক চক্র শোভিত সাদা বর্ণ আর নিচে সবুজ বর্ণ। আজ 15ই আগস্ট আমাদের কাছে সত্যিই খুব শুভ দিন, কারণ আজ আমাদের ভালোবাসার ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলনের দিন। কিন্তু আমরা কি জানি যে এই ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা স্বাধীনতার বহু পূর্বেই উত্তোলিত হয়েছিল? প্রকৃতপক্ষে 1929 সালের 31শে ডিসেম্বর মধ্যরাত্রে রাভি নদীর পাড়ে পূর্ণ স্বরাজ অর্থাৎ পূর্ণ স্বাধীনতা এই আন্দোলনকে কেন্দ্র করেই তিরঙ্গা পতাকা উত্তোলন করেছিলেন অহিংস আন্দোলনকারী স্বাধীনতা সংগ্রামীরা, যার মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসুও ছিলেন। আজকের দিনের মতোই সেই পতাকা, সেই ত্রিবর্ণ রঞ্জিত পতাকার উপরেও ছিল গেরুয়া বর্ণ, মাঝে সাদা আর নিচে ছিল সবুজ বর্ণ। শুধু মাঝখানে অশোক চক্রের পরিবর্তে ছিল গান্ধীজির চরকার প্রতীক চিহ্ন। 1929 সালের ডিসেম্বর মাসে ভারতীয় জাতীয় কংগ্রেসের ঐতিহাসিক লাহোর অধিবেশনে জওহরলাল নেহরুর সভাপতিত্বে একটি প্রস্তাব গৃহীত হয়। এই অধিবেশনে কংগ্রেস কার্যকরী কমিটিকে সারা দেশব্যাপী আইন অমান্য আন্দোলন শুরু করার কর্তৃত্ব প্রদান করে। এই মর্মে নেতাজি সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু প্রমুখ নেতৃবর্গ ঘোষণা করেন যে 26শে জানুয়ারি তারিখে সারা ভারতে পূর্ণ স্বরাজ দিবস পালন করা হবে। মোহনদাস করমচাঁদ গান্ধীকে এই আন্দোলন পরিচালনার নেতৃত্ব দেওয়ার জন্য আহ্বান জানানো হয়। আইন অমান্য আন্দোলনের প্রথম পদক্ষেপ হয়ে ওঠে স্বাধীনতার পতাকা উত্তোলন অর্থাৎ পূর্ণ স্বরাজ আন্দোলন। তীব্র আন্দোলনে মুখরিত হয়ে ওঠে পরবর্তী 17টা বছর।
আসে বহু আকাঙ্ক্ষিত স্বরাজের স্বপ্নের ভোর, আজকের 15ই আগস্ট। কিন্তু দীর্ঘদিন ধরে ঘোষিত 26শে জানুয়ারির গুরুত্বকে ম্লান হতে দেওয়া হয়নি। 1950 সালের 26শে জানুয়ারি ভারতবর্ষের সংবিধান কার্যকর ও বলবৎ করা হয় এবং ভারতবর্ষকে গণতান্ত্রিক দেশ হিসাবে ঘোষণা করা হয়। সুতরাং আজকের এই স্বাধীনতা দিবস হিসাবে যে 15ই আগস্ট দিবসটি পালন করা হচ্ছে এবং প্রজাতন্ত্র দিবস রূপে যে 26শে জানুয়ারি পালন করা হয়, তার নেপথ্যে রয়েছে 1929 সালের পূর্ণ স্বরাজ আন্দোলনের ইতিহাস। মোহনদাস করমচাঁদ গান্ধীর নেতৃত্বে আইন অমান্য আন্দোলন পূর্ণ স্বরাজ ঘোষণাকে কেন্দ্র করে শুরু করা হয়। যে আন্দোলন পূর্ণ স্বরাজ ঘোষণাকে কেন্দ্র করে শুরু করা হয়েছিল, তা ডান্ডি অভিযান, লবণ আইন অমান্য, অনশন, কারাবরণ এই নীতিগুলিকে কেন্দ্র করে অগ্রসর হতে থাকে। প্রকৃতপক্ষে ব্রিটিশদের তৈরি আইন ভঙ্গ করাই ছিল এই আইন অমান্য আন্দোলনের উদ্দেশ্য। এই আন্দোলন পুরোটাই হয়েছিল অহিংস নীতিকে অবলম্বন করে। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামকে গান্ধীজি যে অহিংস পথে পরিচালিত করেছিলেন, তার প্রকৃত কারণ হিসাবে তার জীবন দর্শনকে একটু জেনে নেওয়া প্রয়োজন। ম্যাট্রিকুলেশন উত্তীর্ণ হবার পর গান্ধীজি কলেজে ভর্তি হন, কিন্তু তার প্রবল ইচ্ছে ছিল বিলেতে ব্যারিস্টারি পড়তে যাবার। গুজরাটের জৈন প্রভাবিত পরিবেশে বড় হওয়া এবং কট্টর বৈষ্ণব ঘরের ছেলেকে বিলেতে যাবার অনুমতি দেওয়া হয়নি। 1888 সালের 4 সেপ্টেম্বর 18 বছর বয়সে জৈন সন্ন্যাসী বেচার্জির সামনে মোহনদাস করমচাঁদ গান্ধী মাকে শপথ করেন যে তিনি মাংস ভক্ষণ করবেন না, জীব হত্যা করবেন না, নিজের জীবনকে সত্য কঠোর অনুশাসনে বেঁধে রাখবেন এবং বিলেত যাবার অনুমতি লাভ করেন। এই শপথ বাক্য দান করবার পরেই গান্ধীজির জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়। এই শপথ বাক্য পালনই গান্ধীজিকে পরবর্তীকালে কঠোরভাবে অহিংস আন্দোলনের প্রেরণা জুগিয়েছিল এবং মহাত্মা, জাতির জনক এই উপাধিগুলিতে ভূষিত করে। মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলনের জন্য জাতির উদ্দেশ্যে ঘোষণা করলেন, ভারতবাসীর পরিশ্রমের ফলভোগ এবং সুযোগ সুবিধা দ্বারা জীবন বিকাশের জন্য স্বাধীনতা অর্জন করা তাহাদের জন্মগত অধিকার। যদি কোনো সরকার তাহাদের জনগণকে তাদের অধিকার হইতে বঞ্চিত করে এবং তাহাদের উপর অত্যাচার করে, তবে ওই সরকারের পরিবর্তন বা উচ্ছেদ করবার অধিকার ওই জনসাধারণের আছে। সুতরাং পূর্ণ স্বরাজ প্রতিষ্ঠার উদ্দেশ্যে আমরা আইন অমান্য আন্দোলনের জন্য প্রস্তুত হইব। গান্ধীজির এই শপথ বাক্য পাঠের সাথে সাথেই আইন অমান্য আন্দোলনের ফলশ্রুতি হিসাবে 1930 সালের 12ই মার্চ ডান্ডি পদযাত্রা বা লবণ সত্যাগ্রহ শুরু হয়। প্রধানত এই উদ্দেশ্যেই মহাত্মা গান্ধীর গুজরাতের আমেদাবাদের কাছে সবরমতী আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত পদযাত্রা শুরু হয়। গান্ধীজি ও তার অনুগামীরা 24 দিনে 240 মাইল অর্থাৎ 390 কিলোমিটার পথ পায়ে হেঁটে ডান্ডি গ্রামে এসে বিনা করে সমুদ্রের জল থেকে লবণ প্রস্তুত করেন। 1930 সালের 6 এপ্রিল সকাল 6:30টার সময় গান্ধীজি লবণ আইন ভেঙে প্রথম লবণ প্রস্তুত করেছিলেন। সেই সঙ্গে তার লক্ষাধিক অনুগামীও একইভাবে লবণ আইন ভঙ্গ করেন। ব্রিটিশরা এর প্রতিশোধ নিতে 60,000 ব্যক্তিকে গ্রেপ্তার করে। এই আইন অমান্য আন্দোলন এতই তীব্র হয়ে ওঠে যে 1 বছরের মধ্যে 1,20,000 লোক কারাবরণ করেন। মূলত ইংরেজ সরকারকে অর্থনৈতিক ও প্রশাসনিক দিক থেকে দুর্বল করে দেওয়াই ছিল ক্রমান্বয়ে এই আইন অমান্য আন্দোলনগুলির মূল উদ্দেশ্য। ইংরেজ সরকার এই আন্দোলনগুলি দমনের উদ্দেশ্যে প্রথমে গান্ধীজির সাথে সমঝোতা করার জন্য প্রতিনিধি নিয়োগ করেন, কিন্তু কূট অভিসন্ধি প্রয়োগের পর ব্রিটিশ সরকার পুনরায় গান্ধীজিকে গ্রেপ্তার করেন। মহাত্মা গান্ধী পুনের এরোদা কেন্দ্রীয় কারাগারে আমরণ অনশন শুরু করেন। মহাত্মা গান্ধীর এই অনশন
ভারত জুড়ে জনগণের মধ্যে প্রবল উদ্দীপনা যোগায়। এর ফলস্বরূপ 1932 খ্রিস্টাব্দের 24শে সেপ্টেম্বর গান্ধীজি ও ডক্টর বি.আর. আম্বেদকরের মধ্যে পুনে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তির ফলশ্রুতিতে জাতির জনক গান্ধীজি উপবাস পরিত্যাগ করেন ও বাবা আম্বেদকর পৃথক নির্বাচক মণ্ডলী গঠনের দাবি পরিত্যাগ করেন এবং নির্দিষ্ট সংখ্যক আসন অস্পৃশ্যদের জন্য সংরক্ষিত হয়। এরপর গান্ধীজি কারাগার থেকে মুক্ত হয়ে অস্পৃশ্য মানুষের সাথে হরিজন আন্দোলনের প্রতি মনোনিবেশ করেন। সমাজের নিম্নবর্ণের মানুষদের প্রতি তিনি এতই সহানুভূতিশীল এবং কষ্টকর মনোভাবাপন্ন হয়ে পড়েছিলেন যে তিনি এই অস্পৃশ্য মানুষের স্বার্থে তাদের ঈশ্বরের সন্তান অর্থাৎ হরিজন বলে আখ্যা দেন এবং সমাজে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন শুরু করেন। স্বাধীনতা সংগ্রামের সাথে সাথে সাংবাদিকতায় তার অবদান অনস্বীকার্য। জাতির জনক হিসাবে খ্যাত মোহনদাস করমচাঁদ গান্ধী ছিলেন একজন নির্ভীক সাংবাদিক এবং সাংবাদিক হিসাবে সত্য পরিবেশনের অমোঘ মন্ত্রের তিনিই ছিলেন প্রকৃত প্রচারক। তিনি মনে করতেন জনগণের কাছে সঠিক খবর পৌঁছে দেওয়াই একজন দেশপ্রেমিক সাংবাদিকের কাছে মহান গুরুত্বপূর্ণ কাজ। একজন সাংবাদিকের মাধ্যমেই সঠিক অনুপ্রেরণা ও বক্তব্য জাতির মধ্যে সঠিক চেতনার উন্মেষ ঘটাতে পারে এবং শুধুমাত্র এই কারণেই তিনি পর্যাপ্ত সময় ব্যয় করে বিভিন্ন সংবাদপত্র প্রকাশ করতেন। দক্ষিণ আফ্রিকায় গান্ধীজির ক্ষুরধার লেখনীতে তৎকালীন সরকার কিছু আইনের রদবদল ঘটাতে বাধ্য হন। দক্ষিণ আফ্রিকায় যে সাংবাদিকতার সূচনা হয়েছিল, হরিজন নামক একটি ইংরাজি পত্রিকায় এদেশে এসে তার স্ফুরণ ঘটে। গুজরাটি ভাষায় হরিজন বন্ধু এবং হিন্দি ভাষায় হরিজন সেবক নামে আরও দুটি পত্রিকা তিনি প্রকাশ করেন। ভারতবর্ষের সকল সম্প্রদায়ের জনগণের স্বাধীনতার প্রতি ইচ্ছা ও আবেগকে জাগরিত করবার অভিপ্রায় ছিল এই হরিজন সত্যাগ্রহ আন্দোলনের মূল উদ্দেশ্য। প্রকৃতপক্ষে মহাত্মা গান্ধী তার এই হরিজন সত্যাগ্রহ আন্দোলনের মধ্য দিয়ে দেশকে বন্দিদশা থেকে মুক্ত করবার জন্য সর্বদাই বা সর্বজনের সবার প্রথমে কল্যাণ দরকার এই অমোঘ বাণী প্রচার করেছিলেন। দেশের সর্ববর্ণের মানুষের কল্যাণ সাধনে সত্যাগ্রহ বা সত্যের প্রতি অবিচল নিষ্ঠার যে বার্তা মহাত্মা গান্ধী ছড়িয়ে দিয়েছিলেন তা তাকে ইতিহাসের পাতায় অমর করেছে। হিংস্র ব্রিটিশ শক্তির নির্বিচার গুলিবর্ষণ, অন্যায়, অবিচার, নৃশংস অত্যাচার, হত্যাকাণ্ড, মিথ্যা প্রবঞ্চকতা, চরম বঞ্চনা ও অন্যায়ের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামীদের শুধুমাত্র আইন অমান্য আন্দোলনের মাধ্যমে প্রতিবাদ কর্মসূচি এবং যা একান্ত অহিংস আন্দোলনের মাধ্যমেই পরিচালিত হয়েছিল তা ইতিহাসবিদদের কাছে বারংবার সমালোচিত হয়েছে এবং গান্ধীজির রাজনৈতিক কর্মধারা সশস্ত্র আন্দোলনকারীদের কাছেও বরাবর বিতর্কিত। তথাপি একথা অস্বীকার করা যায় না যে হিংসা দিয়ে হিংসাকে জয় করা যায় না। যে নীতি তিনি গ্রহণ করেছিলেন এবং যে নীতি তিনি প্রচার করেছিলেন তার এই নীতি এক বিপুল সংখ্যক মানুষকে উদ্বেলিত করেছিল। এ কথা মেনে নিতেই হয় যে সাধারণ মানুষের মনে তিনি চিরস্থায়ী আসন পেতে নিয়েছেন। তিনি সত্যই আত্মত্যাগী স্বাধীন ভারতের স্বপ্নদ্রষ্টা। তাই একথা অনস্বীকার্য যে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে সত্যাগ্রহ ও অহিংস আন্দোলনের মতো বিরল কিছু শক্তিশালী অস্ত্রের দ্বারা মহাত্মা গান্ধী ব্রিটিশ রাজত্বের ভিত্তিকে নড়বড়ে করে দিয়েছিলেন। বর্ণনগর বিদ্যামন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র তন্ময় দাসের কণ্ঠে শুনুন বিধির বাঁধন। বিধির বাঁধনে কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান আমাদের ভাঙা করা তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধনে কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান আমাদের
গড়া তোমার হাতে এমন অভিমান তোমাদের এমনি অভিমান বিধির বাঁধন কাটবে তুমি চিরদিন টানবে পিছে চিরদিন রাখবে নিচে চিরদিন টানবে পিছে চিরদিন রাখবে নিচে এত বলে নাই রে তোমার এত বলে নাই রে তোমার সইবে না সে টান বিধের বাঁধনে কাটিবে তুমি এমন শক্তিমান শাসনে যতই গেরো আছে বল দুর্বলেরও শাসনে যতই গেরো আছে বল দুর্বলেরও মৌনা যতই বড় মৌনা যতই বড় আছে ভগবান আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নেরে আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নেরে বোঝা তোরে ভারী হলে বোঝা তোরে ভারী হলে ডুববে তোরই খান বিধির বাঁধনে কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান তোমাদের এমনি অভিমান বিধির বাঁধনে কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান 1938 সাল নেতাজি সুভাষচন্দ্র বোস ফরওয়ার্ড ব্লক গঠন করেন এবং 1939 সালে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়। এ সম্পর্কে শুনুন বর্ণনগর বিদ্যামন্দিরের বাংলা বিভাগের শিক্ষিকা সর্বাণী ঘোষের কণ্ঠে। আমরা দেখেছি ভারতের সুদীর্ঘ স্বদেশী আন্দোলনের বিভিন্ন পর্যায়ে আবির্ভূত হয়েছেন বহু দেশনেতা। তবে ভারতবাসীর অতি প্রিয় চির আকাঙ্ক্ষিত নেতা হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। স্বাধীনতার আকাঙ্ক্ষার জ্বলন্ত মশাল হাতে তিনি ছুটে গেছেন দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে, গেছেন বহির্বিশ্বে। উন্নতশীল এই রাজদ্রোহী নায়কের জীবনের অধিকাংশই কেটেছে ইংরেজের কারাগারের অন্ধকারে। দীর্ঘ কারাবাসের ফলে তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটে। চিকিৎসার জন্য ইউরোপ চলে যাবার শর্তে তিনি মুক্তি পান। ভিয়েনায় থাকাকালীন পরিচিত হন এবং ঘনিষ্ঠতা গড়ে ওঠে তৎকালীন কেন্দ্রীয় আইনসভার সদস্য বিটলভাই প্যাটেলের সঙ্গে। তখন ভারতে নতুন করে যে আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল তা প্রত্যাহার করে নেওয়ায় তারা ক্ষুব্ধ হন। এক যুক্ত বিবৃতিতে তারা স্পষ্টভাবে জানান যে তারা মনে করেন মহাত্মা গান্ধী রাজনৈতিকভাবে ব্যর্থ, সুতরাং সময় এসেছে কংগ্রেসকে নতুন করে ঠেলে সাজাবার। নেতাজির আপোষহীন চিন্তাধারার সঙ্গে কংগ্রেসের আপোষপন্থার বিরোধ ঘটায় তিনি কংগ্রেস ত্যাগ করেন এবং গড়ে তোলেন ফরওয়ার্ড ব্লক। পশ্চিম দিগন্তে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের কালো ছায়া। নেতাজি আগেই কারারুদ্ধ হয়েছিলেন। ভগ্ন স্বাস্থ্যের জন্য মুক্তি পেলেও তাকে অন্তরীণ রাখা হলো স্বগৃহে। গ্রহণ করলেন নির্জনবাস। অবশেষে 1941 সালের 16 জানুয়ারি জিয়াউদ্দিনের ছদ্মবেশে নিরুদ্দেশ হলেন। মুক্তিপথের পথিক এগিয়ে চললেন ব্রিটিশ সামরিক চক্রব্যূহকে ছিন্ন ভিন্ন করে। প্রথমে কাবুল, পরে রাশিয়া, বার্লিন, অবশেষে জাপান। জাপানে তখন প্রবাসী বিপ্লবী রাসবিহারী বসুর সক্রিয় সহযোগিতায় প্রবাসী ভারতীয় ও জাপানের হাতে বন্দী ভারতীয়দের নিয়ে গড়ে উঠেছে আজাদ হিন্দ বাহিনী ও আজাদ হিন্দ সরকার। এই আজাদ হিন্দ ফৌজের লক্ষ্যই ছিল জাপানের সহায়তায় ভারত থেকে ব্রিটিশ রাজের উচ্ছেদ সাধন করে দেশকে ঔপনিবেশিক শাসন জাল থেকে মুক্ত করা। 1943 সালের 15 জুন সুভাষচন্দ্র টোকিওতে পৌঁছলে 25 আগস্ট আনুষ্ঠানিকভাবে তাকে আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক করা হয়। তিনি হয়ে ওঠেন সবার প্রিয় নেতাজি। ব্রিটিশের বিরুদ্ধে অস্ত্র ধারণ করল এই বাহিনী। 1944-এর 4 ফেব্রুয়ারি রেঙ্গুন থেকে শুরু হয়েছিল আজাদ হিন্দ ফৌজের অভিযান। এই বাহিনী অমিত বিক্রমে আক্রমণ করে ভারত সীমান্তের সবচেয়ে কাছের ব্রিটিশ ঘাঁটি মোডক। শত্রু সৈন্য পশ্চাৎপসরণ করতে বাধ্য হয়। ভারতের মাটি স্পর্শ করে আজাদ হিন্দ বাহিনী। ভারতের মাটিতে ওঠে প্রথম জাতীয় পতাকা। তবে তার পরের ইতিহাস অত্যন্ত দুঃখজনক।
ইংরেজ ব্রহ্মদেশ দখল করে নেয়, জাপান আত্মসমর্পণ করে, ফলে সব কিছু ব্যর্থ হয়। তারপর আবারও নতুন পথের সন্ধানে জাপানি বিমানে তিনি যাত্রা করলেন। প্রচারিত হলো যাত্রাপথে তাইহোকুতে বিমান দুর্ঘটনার তাই মৃত্যু সংবাদ। যদিও স্বদেশবাসী আজও এই মরণজয়ী বীরের মৃত্যু বিশ্বাস করে না, তবে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম কিন্তু থেমে থাকে না। সশরীরে উপস্থিত না থেকেও সুভাষচন্দ্র যে বৈপ্লবিক পরিস্থিতি সৃষ্টি করেছিলেন তা ইংরেজদের ভারত ত্যাগের সিদ্ধান্তকে ত্বরান্বিত করে। নমস্কার। কবিতা বিপ্লবী প্রণাম, লেখক অভিক মণ্ডল। প্রণাম করি দেশের মাটি, প্রণাম আমার মাকে, শত কোটি প্রণাম যারা হৃদয়ে জুড়ে থাকে। স্মরণ করি তাদের যারা কারায় ছিল বন্দী, প্রফুল্ল হোক বিনয়, বাদল, দীনেশ, নেতাজি কিংবা গান্ধী। স্বাধীন হওয়ার স্বপ্ন সবার লক্ষ্য ছিল খাঁটি, পুরুষ নারী বুড়ো বুড়ি 121 কোটি। স্বাধীন হবে আমার ভারত, স্বাধীন হব সব, ঘুচিয়ে দেবে আমার দেশের অগৌরবের রব। মাতঙ্গিনী, প্রীতিলতা, লক্ষ্মীবাই এক নারী, এরাই ছিল মুক্তিযুদ্ধে শত্রু বিনাশকারী। প্রণাম করি বিপ্লবীদের গর্ভধারিণী মাকে, যে গর্ভে শক্তিশালী বারুদ জন্মে থাকে। আজকে আমরা সত্যি স্বাধীন, ধন্য তোমরা ধন্য, অমর হয়ে থাকবে তোমরা শুধু এ দেশেরই জন্য। নমস্কার। 1942 সাল ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে ইংরেজ ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। সেই সম্পর্কে শুনুন বরানগর বিদ্যামন্দিরের পদার্থবিজ্ঞানের শিক্ষিকা কৃষ্ণা দের কণ্ঠে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 1942 সালে আগস্ট মাসে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের একদিকে ছিল ইতালি, জার্মানি ও জাপান, অন্যদিকে ছিল ফ্রান্স, ইংল্যান্ড প্রভৃতি আগ্রাসী সাম্রাজ্যবাদী রাষ্ট্র। সেই সময় জাপানিদের দ্রুত সাফল্য এবং ইংল্যান্ডের পরাজয় ঘটছিল, এবং জাপানিরা যখন দক্ষিণ পূর্ব এশিয়া দখল করে ভারতের দ্বার প্রান্তে এসে উপস্থিত, তখন ভারতীয় নেতৃবৃন্দের মনে আশঙ্কা তৈরি হয় যে জাপান ভারত আক্রমণ করবে ইংল্যান্ডকে বিধ্বস্ত করার জন্য। তাই 1942 সালে 8ই আগস্ট কংগ্রেসের বোম্বাই অধিবেশনে ভারত ছাড়ো আন্দোলন প্রস্তাবটি গৃহীত হয় এবং নেতৃত্ব দেওয়ার ভার পড়ে গান্ধীজির ওপর। গান্ধীজি জনগণের উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেন, পূর্ণ স্বাধীনতা অর্জনই হলো এই আন্দোলনের লক্ষ্য, এবং ইংরেজরা ভারত ত্যাগ না করা পর্যন্ত এই গণ আন্দোলন চলতে থাকবে। তিনি এও মন্ত্র দেন, করেঙ্গে ইয়া মরেঙ্গে, ডু অর ডাই। 9ই আগস্ট ভোর রাত্রে গান্ধীজি, জওহরলাল নেহেরু, মৌলানা আবুল কালাম আজাদ প্রমুখ নেতৃবৃন্দকে সরকার গ্রেপ্তার করে। এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সারা দেশ উত্তাল হয়ে ওঠে। দেশবাসী টেলিফোনের তার কেটে দেয়, রেল লাইন তছনছ করে, থানা ও পোস্ট অফিস দখল করতে থাকে। সরকারের কঠোর দমন নীতির ফলে এই আন্দোলন সহিংস হয়ে ওঠে। বাংলার মেদিনীপুরে এই আন্দোলন সব থেকে বেশি সংগঠিত রূপ নেয় এবং 20,000-এরও বেশি জনতা মিছিল করে তমলুক থানা দখল করতে গেলে পুলিশের গুলিতে প্রাণ হারান 73 বছরের বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা। কিছুদিনের জন্য সেখানে ইংরেজদের উচ্ছেদ করে তাম্রলিপ্ত জাতীয় সরকারও গঠিত হয়। বাংলার বাইরেও বিভিন্ন প্রদেশে এই গণ আন্দোলন ছড়িয়ে পড়ে। এই গণ আন্দোলন সর্বভারতীয় আন্দোলনের রূপ নেয়। সিপাহী বিদ্রোহের পরে
এত বড় এবং ব্যাপক আন্দোলন এ দেশে আর হয়নি। এই আন্দোলনের মধ্য দিয়ে সাম্রাজ্যবাদী ইংরেজদের ওপর ভারতবাসীর ক্রোধ প্রকাশ পায় এবং স্বাধীনতার জন্য অজেয় সংকল্প প্রকাশ পায়। মানুষ যেভাবে ইংরেজ শাসন উচ্ছেদ করার জন্য এগিয়ে এসেছিল তার তুলনা বিরল। ব্রিটিশরা ভালোভাবে বুঝতে পারে যে তাদের সাম্রাজ্যবাদী আধিপত্যের অবসান হতে চলেছে। 1947 সালে ভারত দ্বিবিভাজন নীতি প্রতিষ্ঠিত হয়। সে সম্পর্কে শুনুন বর্ণাবর বিদ্যামন্দিরের দর্শন বিভাগের শিক্ষিকা সাগরিকা বিশ্বাসের কণ্ঠে। নমস্কার। আজ ৭৪তম স্বাধীনতা দিবসে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কিছু বক্তব্য রাখছি। 1947 সালের 15ই আগস্ট ভারতবাসীর স্মরণে, মননে এবং বরণে এক অবিস্মরণীয় দিন। ওই দিন ভারতবর্ষের আকাশে উদিত হয়েছিল স্বাধীনতার সূর্য। সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর 15ই আগস্টে আমাদের দেশে পালিত হয় স্বাধীনতা দিবস। প্রসঙ্গত, ভারতবর্ষের এই স্বাধীনতা স্বল্প সময়ের কোনো সহজলভ্য বিষয় ছিল না। প্রায় 200 বছর ভারত ছিল ব্রিটিশ শাসিত ভারত, কিন্তু ভারতবর্ষের মানুষ সেই ব্রিটিশ রাজের অকথ্য অবর্ণনীয় অত্যাচার কখনোই মেনে নেয়নি। 1930-এর দশকে দুর্বার হয়ে উঠেছিল ভারতের স্বাধীনতা আন্দোলন। ব্রিটেনের প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি ঘোষণা করলেন যে 1948 সালের জুন মাসের মধ্যে ভারতবর্ষকে পূর্ণ স্বাধীনতা অনুমোদন করা হবে। এ প্রসঙ্গে উল্লেখযোগ্য, ভারতবর্ষের জাতীয় কংগ্রেস 1930 থেকে 1946 সাল পর্যন্ত 26শে জানুয়ারি বরাবর স্বাধীনতা দিবস উদযাপন করে আসছিল। যাই হোক, তখন ভারতবর্ষের নবনিযুক্ত ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন তিনি কিন্তু অন্য চিন্তা করলেন। দেশে অর্থাৎ পাঞ্জাব এবং বাংলা প্রদেশে ক্রমবর্ধমান সাম্প্রদায়িক দাঙ্গা যেভাবে ভয়াবহ রূপ নিচ্ছিল তা দেখে লর্ড মাউন্টব্যাটেন বুঝেছিলেন এই সাম্প্রদায়িক দাঙ্গা প্রতিরোধ করার ক্ষমতা ব্রিটিশ বাহিনীর নেই। তিনি দ্রুত সিদ্ধান্ত নিলেন ক্ষমতা হস্তান্তরের দিন। 7 মাস এগিয়ে আনলেন। 1947 সালের জুন মাসে জওহরলাল নেহরু, মৌলানা আবুল কালাম আজাদ, বি.আর. আম্বেদকর, মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ জাতীয়তাবাদী নেতৃত্বগণ ধর্মের ভিত্তিতে ভারতকে যে ভাগ করার প্রস্তাব দেওয়া হলো সেই প্রস্তাব তারা মেনে নিলেন। 1947 সালের 15ই আগস্টে ভারতবর্ষ ধর্মের ভিত্তিতে দুটুকরো হয়ে ভারত এবং পাকিস্তান নামে দুটো স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বাধীনতা লাভ করে। ভারতবর্ষের পাঞ্জাব এবং বাংলা প্রদেশ শোচনীয়ভাবে এবং নিদারুণভাবে দ্বিখণ্ডিত হল। দেশ স্বাধীন হল, কিন্তু বুকের মধ্যে রয়ে গেল দেশভাগের তীব্র যন্ত্রণা। আসলে 15ই আগস্ট মানেই হলো রক্তাক্ত ছেদনের একটি স্মৃতি। 15ই আগস্ট সমাগত হলেই ভারতবর্ষের স্বাধীনতা দিবস সেই রক্তাক্ত ছেদনের অর্থাৎ দেশভাগের যন্ত্রণা অপ্রতিরোধ্যভাবে আমাদের কাছে এসে পড়ে। সেই স্বাধীনতার নতুন সকালে লক্ষ লক্ষ মানুষ বুঝতেই পারলে না কোন দেশের স্বাধীনতা নিয়ে তারা আনন্দ করবেন। এমন অনেক মানুষ ছিলেন যারা প্রতি বছর 15ই আগস্টে অরান্ধন অনশন করে 15ই আগস্টের রক্তাক্ত ইতিহাসের কথা, দেশভাগের যন্ত্রণার কথা স্মরণ করেন। বহু মানুষ মনে করেন স্বাধীনতা আন্দোলনকারীরা, বিপ্লবীরা যে স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন, ইংরেজের কাছে আত্মাহুতি দিয়েছিলেন, 1947 সালের 15ই আগস্টে ভারতবাসী সেই স্বাধীনতা লাভ করেনি। তারা মনে করেন 1947 সালের 15ই আগস্ট সেই দিনটি ছিল শুধুমাত্র ক্ষমতা হস্তান্তরের দিন। ক্ষমতা হস্তান্তরের ফলে ভারত নামের একটি রাষ্ট্রের উৎপত্তি হয়, যে রাষ্ট্র সম্পর্কে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ভারত ভূখণ্ডের প্রত্যেকটা মানুষেরই আছে। ভারত আমাদের দেশ, আমরাই ভারতবর্ষ শাসন করব। মানুষের জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছে, একথা আমরা অস্বীকার করতে পারি না। পৃথিবীর 10টি দেশের মধ্যে ভারতবর্ষ এমন একটি দেশ বলে বিবেচিত হয় যার অগ্রগমন নিয়ে বিভিন্ন আলোচনা হয়। তবে এত অগ্রগমন সত্ত্বেও ভারতবর্ষে আশানুরূপ উন্নয়ন আসেনি। ভারতবর্ষের প্রকৃত স্বাধীনতা এখনও আমরা অর্জন করতে পারিনি। এই কাঙ্ক্ষিত অগ্রগমন ও উন্নয়নের লক্ষ্যে আজ আমরা সবাই ঐক্যবদ্ধভাবে অঙ্গীকারবদ্ধ হই। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম।
1947 সালের 15ই আগস্ট বহু প্রতীক্ষিত সেই দিনটি, যেদিনে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়। আর তারই প্রেক্ষাপট সম্পর্কে আপনাদের সামনে অবহিত করছেন বড়নগর বিদ্যামন্দিরে বর্তমান অধিষ্ঠিত ভারপ্রাপ্ত শিক্ষক তপন কুমার পাত্র। 1947-এর 15ই আগস্টের প্রকৃত ঘটনার পরস্পর বিরোধী চরিত্র আজও সীমান্তের উভয় দিকের ইতিহাসবিদদের বিহ্বল করে আর জনগণকে দেয় যন্ত্রণা। বহু কষ্টে অতি মূল্যবান স্বাধীনতা অর্জিত হয়েছিল বছরের পর বছর ধরে সুদীর্ঘ গৌরবমণ্ডিত সংগ্রামের পর। কিন্তু রক্তাক্ত বিয়োগান্ত দেশভাগ উদীয়মান স্বাধীন জাতির গঠন কাঠামোকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিল। 1947-এর 15ই আগস্টের সকালে প্রকাশ পেল স্বাধীনতা ও দেশভাগের দ্বৈত বাস্তবতা। বরাবরের মতোই গান্ধীজি ও নেহেরু দুভাবে ভারতের জনগণের মনোভাবকে প্রতিবিম্বিত করেছিলেন। যে হত্যালীলা চলছিল তার অবসানের জন্য কলকাতায় প্রার্থনা করছিলেন গান্ধীজি। গান্ধীজির প্রার্থনা প্রতিফলিত করেছে অন্ধকারের নিন্দনীয় ঘটনাগুলোকে, খুন, জখম ও অপহরণ। নেহেরুর চোখ ছিল দিগন্ত রেখায় আলোক, নতুন উষার, স্বাধীন ভারতের জন্মের দিকে। মধ্যরাত্রিতে গোটা পৃথিবী যখন নিদ্রামগ্ন, সেই সময়ে ঘণ্টার ধ্বনির শব্দে ভারত জানবে তার আলো ও স্বাধীনতার কথা। বহু বছর আগেই আমরা আমাদের ভাগ্য ঠিক করে রেখেছি। তাঁর এই কাব্যময় কথা মানুষকে মনে করিয়ে দিয়েছে তাদের আজকের যন্ত্রণাময় বিভ্রান্তি একমাত্র সত্য নয়, রয়েছে আরও বড় এক সত্য, গৌরবময় সংগ্রাম, কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে বহু কষ্টে জেতা সংগ্রাম। ভারত একদিন স্বাধীন হবে, এই স্বপ্ন দেখে যে সংগ্রামে অনেকে শহীদ হয়েছেন, আত্মত্যাগ করেছেন অগণিত মানুষ, সেই দিন এসেছে। ভারতের মানুষ তা দেখছেন, আর 15ই আগস্ট দেশভাগের জন্যে তাদের হৃদয়ে বেদনা সত্ত্বেও অসীম আনন্দে নেচেছেন রাস্তায় রাস্তায়। वतन मेरे वतन, ऐ वतन आबाद रहे तो, आबाद रहे तो। वतन वतन मेरे आबाद रहे तो, ऐ वतन वतन मेरे आबाद रहे तो, ऐ वतन वतन मेरे आबाद रहे तो। मैं जहाँ रहूँ जहाँ में याद रहे तो, मैं जहाँ रहूँ जहाँ में याद रहे तो। ऐ वतन मेरे वतन, ऐ वतन मेरे वतन। तू ही मेरी मंजिल है, पहचान तुझे से, तू ही मेरी मंजिल है, पहचान तुझे से। पहुँचूं मैं जहाँ भी मेरे बुनियाद रहे तो, पहुँचूं मैं जहाँ भी मेरे बुनियाद रहे तो। ऐ वतन वतन मेरे आबाद रहे तो, मैं जहाँ रहूँ जहाँ में याद रहे तो। ऐ वतन मेरे वतन, ऐ वतन मेरे वतन। तुझ पे कोई गम की आँच आने नहीं दो, तुझ पे कोई गम की आँच आने नहीं दो। कुर्बान मेरी जान तुझ पे शाद रहे तो, कुर्बान मेरी जान तुझ
ভারতের স্বাধীনতার পরবর্তী সময়ে যুব সমাজের জাতীয় সংহতি রক্ষার্থে ভীষণ বড় ভূমিকা পালন করতে হয়। আর তাই ভারতবর্ষের জাতীয় সংহতি রক্ষার্থে যুব সমাজের কি কর্তব্য সে সম্পর্কে অবহিত করছে বড়নগর বিদ্যামন্দিরের জীবন বিজ্ঞান বিষয়ের শিক্ষক সোমেন মণ্ডল। অনেক আত্মত্যাগের মাধ্যমে আজ আমরা যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখা এবং জাতীয় সংহতিকে রক্ষা করা আজ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। স্বাধীনতার এত বছর পরেও ভারতবর্ষের সব মানুষ অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবার সুযোগ পায়নি। ক্রমবর্ধমান জনসংখ্যা, প্রাকৃতিক সম্পদের অসম বন্টন, সাম্প্রদায়িকতা, সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ, জাতপাতের সমীকরণ, বিভিন্ন ভাষা ভারতবর্ষের জাতীয় সংহতিকে এক প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। এই সমস্যা সমাধানেও দেশের যুব সমাজকেই এগিয়ে আসতে হবে। আমরা আমাদের পরিচয় দিতে গিয়ে বলি আমরা হিন্দু, কেউ বা বলে আমরা মুসলমান, কেউ বা বলে আমরা খ্রিস্টান। আমরা বলি না যে আমাদের একটাই পরিচয়, আমরা ভারত মায়ের সন্তান, আমরা ভারতবাসী। মনে রাখতে হবে, ধর্মের জন্য মানুষ নয়, মানুষের জন্যেই ধর্ম। আমরা আমাদের পরিচয় দিতে গিয়ে বলি আমরা বাঙালি, আমরা মারাঠি, আমরা পাঞ্জাবি, আমরা বিহারি। বিভিন্ন রাজ্যে অন্য রাজ্যের মানুষদের প্রতি অসহিষ্ণুতা দেখা যাচ্ছে, কারণ আমরা আমাদের ক্ষুদ্র স্বার্থের বাইরে বার হতে পারি না। আমরা বলতে পারি না যে আমরা পরে বাঙালি, পরে মারাঠি, পরে পাঞ্জাবি, প্রথমে আমরা সকলে ভারতবাসী। জাতপাতের সমীকরণ ভারতকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। জাতপাতের ভেদাভেদ ভুলে সকল মানুষকে এক ছাতার তলায় নিয়ে আসতে হবে। সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদকে চিরতরে বিলুপ্ত করতে হবে। দেশে অর্থনৈতিক সাম্যতা আনতে হবে। এই অবস্থায় সংহতি রক্ষায় দেশের যুব সমাজকেই এগিয়ে আসতে হবে। তারাই পারে সমস্ত প্রতিকূলতা, বাধা, বিপত্তিকে প্লাবিত করে দেশকে এগিয়ে নিয়ে যেতে। আজ আমরা স্বাধীন দেশের নাগরিক, কিন্তু কখনো কখনো মনের মাঝে প্রশ্ন আসে, আমরা সকল ভারতবাসী কি প্রকৃত অর্থে স্বাধীন? স্বাধীনতার স্বাদ কি আমরা সমানভাবে অনুভব করি? আমাদের সংবিধান আমাদের দেশের নাগরিকদের যে 6টি মৌলিক অধিকার দিয়েছে, তার সুযোগ সুবিধা কি আমার সকল ভারতবাসী পায়? মনের ভেতর থেকে না, পায় না। আর যারা পায় না, তাদের কাছে এই সুযোগগুলো পৌঁছে দিতে হবে যুব সমাজকে। তবেই দেশবাসী পূর্ণ স্বাধীনতার স্বাদ অনুভব করতে পারবে। পৃথিবীতে সেই দেশই সবচেয়ে দ্রুত উন্নতি করতে পেরেছে যারা তাদের যুব শক্তিকে সাফল্যের সঙ্গে দেশ গঠনে ব্যবহার করতে পেরেছে। আর কোনো দেশের যুব সমাজ যদি বিপথে চালিত হয়, তবে সেই দেশ বা জাতিকে পৃথিবীর কোনো শক্তিই ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারবে না। তাই তো কবি সুকান্ত ভট্টাচার্যের কথায় বলতে হয়, এ দেশের বুকে 18 আসুক নেমে। যুব সমাজের যোগ্য নেতৃত্বের হাত ধরেই একদিন আমাদের প্রাণধিক প্রিয় ভারতবর্ষ
পৃথিবীর শ্রেষ্ঠ দেশের স্বীকৃতি আদায় করে নেবে। এই আশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন, তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো। কিরীট ধারিণী তুষার সিংহে সবুজে সাজানো তোমার দেশ। কিরীট ধারিণী তুষার সিংহে সবুজে সাজানো তোমার দেশ। তোমার উপমা তুমি, তোমার উপমা তুমি, তোমার উপের নাহি তো শেষ। সহন গহন তমসা সহসা আসে যদি নেমে আকাশে তোর। হাতে হাত রেখে মিলে একসাথে আমরা নিব নূতন ভোর। ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো। শক্তি দায়িনী দাও মা শক্তি, ঘোচাও দীনতা ভীরু আবেশ। শক্তি দায়িনী দাও মা শক্তি, ঘোচাও দীনতা ভীরু আবেশ। আধার রজনী ভয়কে জননী, আধার রজনী ভয়কে জননী। আমরা বাঁচাবো এ মহাদেশ। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বীর সুভাষের মহান দেশ। নাহি তো ভাবনা করি না চিন্তা, হৃদয়ে নাহি তো ভয়ের লেশ। ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো। ধন্য হয়েছি ধন্য গো। ধন্য হয়েছি ধন্য গো। जन मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल गंगा, विंध्य
हिमाचल यमुना गंगा उत्कल जलधि तरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे गावे तव जय गाथा जन गण मंगलदायक जय हे